সাউন্ড দিয়ে দাও। আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম আহসান, হাবিব, ঋত্বিক, গৌতম, রাফা, ইশরাত, মেজাবিন। ওয়ালাইকুম সালাম। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সহি সালামতে সুস্থ আছেন আশা করি সবাই। তো কি অবস্থা, কদ্দূর পড়াশোনা করছি আমরা? আমরা পরমাণুর মডেল যেই চ্যাপ্টারটা পড়তেছিলাম, এই চ্যাপ্টারটা কি নিজেরা মানে কলেজে আগে পড়া হয়ে গেছে বা নিজেরা আগে পড়ে ফেলছি এরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি এখন আমাদের সাথে একসাথে পড়ছেন? কি অবস্থা? মেহজাবিন আলহামদুলিল্লাহ, বিল্লাল, নিঝুম, কাকুলি, দেবজিৎ, সায়ন্তিকা, তনুষী, আচ্ছা সুকুমার 7টা থেকেই বসে থাকে। আচ্ছা হয় নাই, পড়া হয় নাই, পড়ে ফেলতে হবে তো। জমায়ে ফেলতেছেন কি? নতুন পড়ছেন, ফার্স্ট টাইম পড়ছেন? আচ্ছা বইয়ের ম্যাথ করেছেন, একসাথে পড়ছি, এখন পড়ছি। ওকে জোশ, অলরেডি ডান। আচ্ছা কারো কারো শেষ হয়ে গেছে, গৌতমের যেরকম শেষ হয়ে গেছে। তনুশ্রী, কংগ্রেচুলেশন, ইয়ার ফাইনাল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, চমৎকার। ওকে ফাইন। কলেজে 1.5 মান্থ টাইমে কই ভাষায় গালি দেবে কি হয়েছে? আচ্ছা ইরফান, মানে কলেজের ব্যাপার স্যাপার গুলাই তো এরকম, যেহেতু কলেজে অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক ব্যাপার স্যাপার থাকে, বা বোর্ড পরীক্ষার জন্য অনেক বন্ধ দেওয়া লাগে। সো এই জন্যই তো আসলে মানে এই জন্যই তো শিখো আছে, তাই না? আচ্ছা কালকে ইয়ার ফাইনালের রেজাল্ট, অনেক অনেক দোয়া থাকলো যেন ভালো করেন। আচ্ছা পরীক্ষা চলছে এখনো। মিষ্টি চাই কেন? আমার কাছে মিষ্টি চা হচ্ছে, আমি বুঝলাম না। আচ্ছা তেজস্ক্রিয়তা ব্যাপারটা কোন পয়েন্টটা বুঝতে অসুবিধা হয়েছে? তেজস্ক্রিয়তা মানে হচ্ছে, ধরো কোনো একটা নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যাবে। সো নিউক্লিয়াস, আমাদের তেজস্ক্রিয়তা শেষ হয় নাই, আজকেও মূলত আমরা তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলবো। সো তেজস্ক্রিয়তা ব্যাপারটা হচ্ছে একটা নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে যাবে। এখন একটা নিউক্লিয়াস আনস্টেবল হয় কখন? যখন তার ভিতরে প্রোটনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, প্রোটন নিউট্রনের অনুপাতটা অনেক বেশি বেড়ে যায়। সো তখন যেটা হয় যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরিত হইতে থাকে, স্বতঃস্ফূর্তভাবে ছুটে বের হয়ে যায় এবং নিউক্লিয়াসের ভিতরে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। সো এই ব্যাপারটাকে ইন জেনারেল আমরা বলি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা, থ্যাংক ইউ স্যার, রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা এই স্যার কষ্ট করে আমার পানির বোতল, এক বোতল পানি দিই। রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা এইটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এইটা বাইরের কোনো প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, এটা নিজের মতো করে হইতে থাকে। হ্যাঁ ইউরেনিয়াম অন্য পরমাণুতে রূপান্তরিত হয়, ইউরেনিয়াম অন্য পরমাণুতে রূপান্তরিত হয়। আমরা বেশ কিছু নিউক্লিয়ার পদার্থ, নিউক্লিয়ার রিয়াকশন দেখব, নিউক্লিয় বিক্রিয়া দেখব। সো সেই নিউক্লিয় বিক্রিয়াগুলো দেখলে আপনারা দেখবেন যে ইউরেনিয়াম হচ্ছে একাধিক মৌলে বিভাজিত হয়ে যায়, একাধিক মৌলে ভাগ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা মাহিম, এটা ডিপেন্ড করবে কালকে তোমার ইংলিশ পরীক্ষার উপর প্রিপারেশন কেমন। বুয়েটে এক্সাম দিতে পদার্থবিজ্ঞানে মিনিমাম 90 লাগবে, ফিজিক্সে 2 পেপার মিলায় মিনিমাম 180 লাগবে। এরপর 93 হইলে তো আরো ভালো আর কি। ঠিক আছে। আচ্ছা তাজনুর এদিকে আয়, আগে মাইর খেয়ে যা, আগে মাইর খেয়ে যা। ও আমার পছন্দের কোয়েশ্চেনটা করছে আমাকে, ভাই আগের ক্লাসগুলো করি নাই, আজকের ক্লাস কি করব? আচ্ছা দেখেন, আমাদের এই চ্যাপ্টারে মূলত আমাদের দুই একটা ছোট ছোট টপিক বাকি আছে। সো এই দুই একটা টপিকের ভিতরে আজকে আমরা এইটুকু টপিক কভার করব বলে আশা করছি। যদি এরপরে আরেকটু পড়তে পারি ভালো, না হলেও চলবে, এইটুকু পর্যন্ত আমরা কভার করার ইচ্ছা আছে। সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা আমাদের পুরাপুরি শেষ হয় নাই। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেইটা হচ্ছে আমরা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র দেখছিলাম এবং তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র থেকে একটা বেসিক ফর্মুলা বাইর করছি। আজকে আরেকটু আগাবো এবং আজকে আমরা বেসিক্যালি অর্ধায়ু, গড় আয়ু, তেজস্ক্রিয়তা ক্ষয় সম্পর্কিত বিভিন্ন সময়ের হিসাব নিকাশ করব। সো এই জিনিসটা আছে তেজস্ক্রিয়তা রিলেটেড। আর ভর ত্রুটি এবং বন্ধন শক্তি, এই রকম দুইটা টপিকের নাম ঠিকানা আছে। আমরা ভর ত্রুটি আর বন্ধন শক্তি নিয়ে কথাবার্তা বলবো। শাম্মী,
পৃথিবীতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে? মনে হচ্ছে এখনই হচ্ছে শাহিদিন ভাইকে ডেকে নিয়ে আসি, শাহিদিন ভাইকে ডেকে নিয়ে এসে বলি যে এখানে একটা পডকাস্ট করে ফেলো বা একটা জ্ঞানগর্ভ বাণী দিয়ে ফেলো। ব্যাপারটা আসলে খুব জটিল। এই মুহূর্তে তো আসলে ভাবে বলা যায় না, 50-50 চান্স। ডিপেন্ড করে, অনেকগুলো ফ্যাক্টর আছে। বাট তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হইলে মানে আমাদের অবস্থা খুব মানে ড্রাস্টিক্যালি খারাপ হয়ে যাবে আর কি, ড্রাস্টিক্যালি খারাপ হবে। ঠিক আছে, আচ্ছা। না, বিক্রিয়ার ক্রম নিয়ে আপনারা কেমিস্ট্রিতে অনেক বেশি পড়াশোনা করছেন, বিক্রিয়ার ক্রম নিয়ে আমাদের এইখানে খুব বেশি কথাবার্তা নাই। বুয়েট লাস্ট কয়েক বছর ধরে ইংরেজি রিলেটেড কোনো মার্কস চায় নাই। বুয়েট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 540 করে মার্কস চাইছে। ঠিক আছে, করোনার জন্য আবারও লকডাউন দেওয়ার চান্স আপাতত কম। ঠিক আছে, বাকিটা আল্লাহর হাতে। হায়াত মৌত রোগ বালাই সবকিছু আল্লাহর হাতে। সো আমরা সেই দিকে না যাই। বাট আপাতত ডাক্তারদের সাথে কথা হয়েছে, অন্তর ভাইয়ের সাথে কথা হয়েছে, বসে বলছে যে আপাতত লকডাউন দেওয়ার চান্স কম। ঠিক আছে, পারমাণবিক বোমা বানাবে, ফিয়ারলেস ফাইটার। তোর তো ডাক্তার হওয়ার কথা, ফিয়ারলেস ফাইটার, তুই পারমাণবিক বোমা বানাবি কেন? এই অধ্যায় কেমন গুরুত্বপূর্ণ? এই অধ্যায় এইচএসসির জন্য ভালো গুরুত্বপূর্ণ। এখান থেকে অ্যাকসেপ্ট কোয়েশ্চেন আসবে। আর তোমার যদি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে, পরমাণু নিয়ে জানার আগ্রহ থাকে, পরমাণুর অভ্যন্তরে কি ঘটনাগুলো ঘটছে বা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে জানার ইচ্ছা থাকে, তাইলে আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নর্থ কোরিয়া নামলে নর্থ কোরিয়ার কথা আর বলিস না, পাগলা দেশ, পাগলা, পুরোই পাগলা। আচ্ছা সৈকত, আমি জানলাম, খুব খুশি হলাম। চলেন আমরা একটু সামনের দিকে আগাই। সো এই কথাবার্তাগুলো শুরুর দিকে একটু আগের গত ক্লাসের লাস্টে যে কথাবার্তাগুলো ছিল, আসি আমরা একটু পড়াশোনার ভিতরে ঢুকে যাই। লাভ ইউ এভরিওয়ান। আসি এসএসসির জন্য লাস্ট রিপ্লাই দিচ্ছি, এরপরে পড়ালেখা ছাড়া আর কোনো কথা বলবো না। বুয়েট এসএসসির কোনো পয়েন্ট জানতে চায় না, মানে গত কয়েক বছর বা লং টাইম ধরে বুয়েট এসএসসির কোনো পয়েন্ট জানতে চায় নাই। আচ্ছা আসি, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র, যেটা আমরা লাস্ট দিন পড়ছি, যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার উপস্থিত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। সো এখানে এই এনটা কি? এনটা ছিল হচ্ছে উপস্থিত পরমাণুর সংখ্যা, আমরা সূত্র প্রমাণ করছিলাম, সেটাও দেখাবো। আর ডিএন বাই ডিটি, ডিএন বাই ডিটিটা কি? ডিএন বাই ডিটিটা হচ্ছে ভাঙনের হার। ডিটি সময়ে যদি ডিএন পরিমাণ ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায়, তাহলে একক সময়ে কদ্দূর ক্ষয় হচ্ছে, এইটাকে আমরা লিখতে পারি ডিএন বাই ডিটি দিয়ে। আর শুরুতে একটা মাইনাস দেওয়া আছে। এই মাইনাসের তাৎপর্য কি? কারণ পরমাণু ভাঙনের ফলে কমে যাচ্ছে, পরমাণু ভাঙনের ফলে কি হচ্ছে? কমে যাচ্ছে। সো এই জন্য মাইনাস ডিএন বাই ডিটি। আচ্ছা, সো এইখান থেকে বেসিক্যালি আমরা কি করছিলাম? এইখান থেকে বেসিক্যালি আমরা এই রকম একটা সূত্রের প্রমাণ দেখছিলাম। এইটা আমাদের গতকালকের ক্লাসের স্লাইড থেকে নিয়ে আসা হয়েছে, কিচ্ছু তোলার দরকার নাই। সো আমি ধরে নিছিলাম যে শুরুর মোমেন্টে যখন টাইমের ভ্যালু 0, টি ইকুয়ালস টু যখন 0, তখন পরমাণুর সংখ্যা, এটা হচ্ছে আদি পরমাণুর সংখ্যা, এইটাকে আমরা লিখছি এন নট। এবং বর্তমানে যখন টাইমের ভ্যালু হচ্ছে টি, আমরা আজকে এটা নিয়ে বেশ কিছু অঙ্ক করব। সো টাইমের ভ্যালু যদি টি হয়, তখন যদি উপস্থিত পরমাণুর সংখ্যা এন হয়, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল হচ্ছে এন। এখানে সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক আসে, এই ধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক, বা এটাকে বলে হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, ডিকে কনস্ট্যান্ট বা তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক। সো এখান থেকে এরপরে সাইড চেঞ্জ করছি, ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে টোরে আমরা এই রকম একটা ফরম্যাট বানাইছি যে এন ইকুয়ালস টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটাই বেসিক্যালি তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রের বেসিক চেহারা, যেখানে এন নট মানে কি? এন নট মানে হচ্ছে শুরুতে বা আদিতে পরমাণুর সংখ্যা কত, এন মানে হচ্ছে টি সময় পরে বা বর্তমানে অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, এবং টি সমান কি? টি হচ্ছে অবজারভেশন টাইম। এবং আরেকটা জিনিস এখান থেকে একটু বলে দেই, আমরা অঙ্ক করতে গেলে দেখব কখনো কখনো আমাদেরকে জিজ্ঞেস করবে কতটুকু পরমাণু ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে যাওয়া পরমাণুর সংখ্যা। সো এইটা যদি আমাকে জিজ্ঞেস করে ক্ষয় হয়ে যাওয়া পরমাণুর সংখ্যা, সো খেয়াল করেন শুরুতে পরমাণু কয়টা ছিল? শুরুতে পরমাণু ছিল হচ্ছে এন নট। শুরুতে কয়টা ছিল? শুরুতে ছিল হচ্ছে এন নট।
বর্তমানে কতটুকু অবশিষ্ট আছে? বর্তমানে অবশিষ্ট আছে হচ্ছে n পরিমাণ। তাহলে ক্ষয় হয়ে যাওয়া পরমাণুর সংখ্যা কত আসবে? ক্ষয় হয়ে যাওয়া পরমাণুর সংখ্যা আসবে হচ্ছে n0 - n। আচ্ছা, ল্যামডার মান প্রশ্নে দেওয়া থাকবে না, ল্যামডার মান আমরা বের করে নিব। আচ্ছা, ল্যামডা নিয়ে যেহেতু কথাবার্তা আসছে, ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বা ক্ষয় ধ্রুবক। সো এইটার একটু সংজ্ঞাটা দেখে আসি, বা এইটার ব্যাপার স্যাপার একটু দেখে আসি। সো ল্যামডার সংজ্ঞাটাও গত ক্লাসের শেষের দিকে বলে দিচ্ছিলাম। সো ব্যাপারটা কি? ব্যাপারটা এই জায়গা থেকে আসো। এইটা তো আমাদের আগের পেজেই ছিল যে -dn/dt সমান কি? ল্যামডা ইন্টু এন। এটা হচ্ছে আমাদের বেসিক চেহারার সূত্র। তো এইখান থেকে খেয়াল করেন dn/dt সমান মাইনাস ল্যামডা ইন্টু এন, মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেছি। সো এন এর ভ্যালু যদি 1 হয়, দ্যাট মিনস অবশিষ্ট বা বর্তমানে পরমাণুর সংখ্যা যদি 1 হয়, তাহলে ক্ষয়ের হার dn/dt এইটা সমান সমান হচ্ছে ল্যামডা। এটা কি? এইটা সমান সমান হচ্ছে ল্যামডা। তাইলে উপস্থিত পরমাণুর সংখ্যা কত ধরে নিছি? উপস্থিত পরমাণুর সংখ্যাকে ধরে নিছি হচ্ছে 1। উপস্থিত পরমাণুর সংখ্যাকে কত ধরে নিছি? 1 ধরে নিছি। তাহলে এইখান থেকে আপনি হচ্ছে সংজ্ঞাটাকে ফিল করতে পারবেন। ডেফিনেশনে কি বলা হয়েছে খেয়াল করেন। কোন তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে, একক সময়ে ভাঙনের সম্ভাব্যতা মানে ব্যাপারটা হচ্ছে ভাঙনের সম্ভাব্যতা না বলে ভাঙনের হারও বলতে পারতাম, কোনো সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে একটা পরমাণু 1 সেকেন্ড সময়ে ভাঙবে তার কোনো গ্যারান্টি নাই। মানে যদি এরকম হয় যে একটা তেজস্ক্রিয় পরমাণু 4 সেকেন্ড সময়ে ভাঙবে, তাইলে এইটার তখন ভাঙনের হার কি হবে? 1/4। একটা তেজস্ক্রিয় পরমাণু 10 সেকেন্ড সময়ে ভাঙবে, তাইলে ভাঙনের হার কি হবে? 1/10। বুঝতে পারছি? তাহলে কোনো তেজস্ক্রিয় পরমাণুর বা তেজস্ক্রিয় মৌলের একটি পরমাণুর, ফার্স্ট কথা হচ্ছে বাবু একটি পরমাণুর, কারণ আমরা এন এর ভ্যালু কত ধরছি? এন এর ভ্যালু 1 ধরছি। সো একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতা বা ভাঙনের হারকে তার ক্ষয় ধ্রুবক বলা হয়। বেশি স্লাইড যায় না, আমরা আগের পড়াটাই একটু করে রিক্যাপ করছিলাম। ঠিক আছে, যে কোনো মানে কি ধরা যাবে না? ধরার তো কিছু নাই, মানে না না, এখানে যে কোনো মান ধরা যাবে না। এটা ডেফিনেশন এস্টাবলিশের জন্য এন এর ভ্যালু 1 ধরতে হবে। তুমি যদি এখানে এন এর ভ্যালু 2 ধরো, তাহলে তো সংজ্ঞা পাল্টায় যাবে। ঠিক আছে, সো ক্ষয় ধ্রুবক বেসিক্যালি কি করে? ক্ষয় ধ্রুবক বেসিক্যালি একটা পরমাণুর যে কোনো মান ধরা যাবে না। কে জিজ্ঞেস করছে? নুসরাত। অবশ্যই একটা পরমাণু নিয়ে হিসাব করতে হবে। সো একটা পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে নির্দেশ করে। মানে একক সময়ে ও কি পুরাপুরি ভাঙবে, একক সময়ে ও কি অর্ধেক ভাঙবে, একক সময়ে ও কি 1/4 ভাঙবে, মানে একক সময়ে 1 সেকেন্ড সময়ে কদ্দূর ভাঙবে, সেইটাকে আমরা হচ্ছে ওর ক্ষয় ধ্রুবকের মান হিসাবে ধরে নেই। আচ্ছা, আর ক্ষয় ধ্রুবকের মান যত বড় হবে, খেয়াল করো ল্যামডার ভ্যালু যত বড় হবে, এইখান থেকে খেয়াল করি আমরা, ল্যামডার ভ্যালু যত বড় হবে dn/dt বা -dn/dt এইটার ভ্যালু তত বড় হবে না? ল্যামডার ভ্যালু যত বড় হবে -dn/dt তত বড় হবে। সো এইখান থেকে আমরা বলতে পারি যে যেইটার ক্ষয় ধ্রুবকের মান যত বেশি সেইটার ভাঙনের হার তত বেশি। যেই পরমাণুর ক্ষয় ধ্রুবকের মান যত বেশি, ক্ষয় ধ্রুবক যত বড় হবে, তার ভাঙনের হার কি হবে? ভাঙনের হার তত বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, আর একটু ছোট করে এই ক্ষয় ধ্রুবকের এককটার কথা যদি একটু বলে দেই, ক্ষয় ধ্রুবকের এককটা কি আসবে একটু খেয়াল করো। আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু -dn/dt। তো মাইনাস নিয়ে তো আর কোনো কাজ নাই, মাইনাস দিয়ে আসলে কি বুঝাচ্ছে? ভেঙে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, না, বেসিক্যালি -dn/dt এইটা দিয়েই বুঝায় ভাঙনের হার। -dn/dt দিয়েই বুঝায় ভাঙনের হার। ইরফান, না কে জানি জিজ্ঞেস করছে, ইরফান। -dn/dt এই পুরাটা দিয়েই বুঝাচ্ছে ভাঙনের হার। সো মাইনাসের প্রপার্টি এখানে কি? ভাঙছে, পরমাণু ভেঙে যাচ্ছে। কিন্তু ল্যামডা যত বড় হবে dn/dt এর মানও তত বেশি হবে। ল্যামডা যত বড় হবে dn/dt এর মানও তত বেশি হবে। তার মানে ল্যামডা যত বড়, ক্ষয় ধ্রুবক যত বড়,
ভাঙনের রেট তত বেশি, ভাঙনের রেট তত বেশি। ঠিক আছে, আচ্ছা। সো উপরে কি আছে? উপরে আছে পরমাণুর সংখ্যা। এখানে একটা হইতে পারে, 5টা হইতে পারে, 10টা হইতে পারে। সো সংখ্যার তো আসলে কোনো একক হয় না, কোনো মাত্রা হয় না। সো বেসিক্যালি নিচে আছে কি? নিচে আছে বেসিক্যালি টাইম। নিচে আছে বেসিক্যালি টাইম। সো একক আমরা না বলে এখান থেকে, একক আমরা না বলে এখান থেকে আমরা বলি হচ্ছে মাত্রার কথা। একক না বলে কি বলি? একক না বলে এখান থেকে বলি হচ্ছে মাত্রার কথা। মাত্রা কি আসবে? ল্যামডার মাত্রা আসবে হচ্ছে টাইম, টাইমের ইনভার্স, দ্যাট মিনস টি ইনভার্স 1, টি ইনভার্স 1, টাইম ইনভার্স 1। এবং এইটার এককটা বেসিক্যালি যে কোনো কিছু আসতে পারে। সেকেন্ড ইনভার্স 1 হইতে পারে, ডে ইনভার্স 1 হইতে পারে, আওয়ার ইনভার্স 1 হইতে পারে, মিনিট ইনভার্স 1 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। মানে সময় বুঝায় এরকম যে কোনো কিছু, সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, ইয়ার, যে কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, ইয়ারও হইতে পারে, মেজারমেন্ট যে কোনো কিছু হইতে পারে। ডিপেন্ড করে ভাঙনের হার কত বেশি বা কত কম। সবসময় কি একই সময় ধরে ভাঙতে থাকবে? বেসিক্যালি এটা বোঝার জন্য আমাদের অর্ধায়ু নামক একটা টার্ম বুঝতে হবে। আমরা অর্ধায়ু নামক টার্মটা বুঝবো। বাট গতদিন আমরা কিছু সিমুলেশন বা এক্সপেরিমেন্ট দেখছিলাম। তো ওই সিমুলেশন বা এক্সপেরিমেন্ট থেকে দেখছিলাম যে পরমাণুর সংখ্যা যত কমতে থাকে, পরমাণুর সংখ্যা যত কমতে থাকে, ভাঙনের হার এইভাবে স্লো হইতে থাকে। পরমাণুর সংখ্যা যত কমতে থাকে, ভাঙনের হার তত স্লো হইতে থাকে। ঠিক আছে, এন মানে তো সংখ্যা বাবু, 5টা, 10টা, 100টা বা 2টা। সো এইটার তো আসলে টা 10টি পরমাণু। সো 10টি পরমাণুর তো আলাদা করে একক বলার কিছু নাই। 10টি পরমাণু ভাঙে 1 সেকেন্ডে। তো পরমাণুর সংখ্যা বুঝায়। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ দাও দাও, ল্যামডার সাথে এখানেও দাও, মাত্রা দাও রে বাবু, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এইসব জিনিসপত্র আমরা দেখছি, এইসব জিনিসপত্র আমরা দেখছি। তো এইখান থেকে আমরা আরেকটু ছোটখাটো কথা গতদিনও লাস্টে বলছিলাম যে এই যে আমরা বেসিক ফর্মুলাটা দেখছি, আসেন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। যে n ইকুয়ালস টু n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে আমরা n বা n নট দিয়ে কি বুঝাই? n বা n নট দিয়ে আমরা বুঝাই হচ্ছে পরমাণুর সংখ্যা। n বা n নট দিয়ে কি বুঝাই? n বা n নট দিয়ে বুঝাই হচ্ছে পরমাণুর সংখ্যা। যেখানে n নট মানে কি? n নট মানে হচ্ছে আদি পরমাণুর সংখ্যা। n নট মানে হচ্ছে আদি পরমাণুর সংখ্যা। আর n মানে হচ্ছে বর্তমানে উপস্থিত পরমাণুর সংখ্যা। n মানে কি? n মানে হচ্ছে বর্তমানে উপস্থিত পরমাণুর সংখ্যা। তো বিজ্ঞানীরা তো রেডিও অ্যাক্টিভিটি নিয়ে অনেক গবেষণা করতেছিলেন। সো এই গবেষণা করতে গিয়ে ওনারা দেখছেন যে এই যে অনুপাতটা বের করা হয়েছে, বেসিক্যালি এটা তো একটা এলএন ফাংশনের অনুপাত। এলএন ফাংশনের একটা অনুপাত ছিল, যে এখানে আমরা কি দেখছিলাম? এলএন এন বাই এন নট, বা যেটাকে তোমরা হয়তো লন বলো আর কি। সো এইটাকে সবসময় যে পরমাণুর সংখ্যা দিয়েই প্রকাশ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এইটাকে উপস্থিত পরমাণুর ভর দিয়েও প্রকাশ করা যায়। সো m ইকুয়ালস টু m নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটাও লেখা যায়, পরমাণুর ভর দিয়েও প্রকাশ করা যায়। গতদিন শেষে বলছিলাম যেখানে m এবং m নট দিয়ে কি বুঝাই? m এবং m নট দিয়ে বুঝাই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের ভর বা তেজস্ক্রিয় পরমাণুর ভর, যাই বলেন না কেন। এইখানেও একই কথা। এম নট মানে কি? এম নট মানে হচ্ছে আদি। এম নট মানে হচ্ছে আদি, শুরুতে কতটুকু ছিল, আদি পরমাণুর ভর বা বিসমিল্লাহ পরমাণুর ভর কত ছিল। এবং এম মানে কি? এম মানে হচ্ছে বর্তমানে কতটুক উপস্থিত আছে, বর্তমানে উপস্থিত পরমাণুর ভর। ঠিক আছে, আচ্ছা। এইটাকে আরো একটা সূত্র আকারে আমরা লিখতে পারি। আমরা লিখতে পারি a ইকুয়ালস টু a নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই সূত্রটাকে কোনো বইতে আর দিয়েও লিখতে পারে, আর ইকুয়ালস টু আর নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। হুবহু এই সূত্রটাকে
আর দিয়েও লিখতে পারে। সো এই আর বা এ দিয়ে বেসিক্যালি কি বুঝায়? এই আর বা এ দিয়ে বুঝায় বেসিক্যালি হচ্ছে ভাঙনের হার বা ক্ষয়ের হার। এটাকে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় হচ্ছে ভাঙনের হার বা ক্ষয়ের হার। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। মোলারিটি এস দিয়ে প্রকাশ করা যায়? মোলারিটি আমাকে কেন, মানে হঠাৎ করে এখানে মোলারিটির কথা কেন আসছে আমি বুঝি নাই। আচ্ছা আমি তো পর্যাবৃত্ত গতির কথা জিজ্ঞেস করছি টিমকে, ওরা বলল আচ্ছা আমি আরেকবার দেখব। এ নট কি? এ নট হচ্ছে আদি পরমাণুর ক্ষয়ের হার, আর এ হচ্ছে বর্তমানে ক্ষয়ের হার। ঠিক আছে, এরকম বিভিন্ন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা ওকে, হ্যাঁ এন দিয়েও প্রকাশ করতে পারে, স্মল এন দিয়েও প্রকাশ করতে পারে, কিন্তু স্মল এনটা আবার একটু ভেজাল। স্মল এন লিখলে আমাদের মনে হয় যেন মোল সংখ্যা, তো আমি স্মল এনটা একটু অ্যাভয়েড করছি আর কি। স্মল এন লিখলেই মোল সংখ্যা মনে হয়, তো এই জন্য স্মল এনটা আমি একটু অ্যাভয়েড করছি। ঠিক আছে, আচ্ছা এই অধ্যায়ের আগের টপিক কি অন্য কোনো ভাইয়া নিছিল? এই কোয়ার্টারে তো নেয় নাই, অন্য কোয়ার্টারের কথা বলতে পারবো না। ঠিক আছে, এ নট মানে হচ্ছে ভাঙনের হার। শুরুতে ভাঙনের হার কত ছিল? শুরুতে ভাঙনের হার কত ছিল? মনে করো তোমাকে বলল যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল, কোনো একটা তেজস্ক্রিয় মৌল কি হয়েছে? কোনো একটা তেজস্ক্রিয় মৌল শুরুতে হয়তো 400 ডিকে পার সেকেন্ড এই হারে ভাঙতেছিল, মানে প্রতি সেকেন্ডে 400টা করে ভাঙতেছিল, কিন্তু বর্তমানে এইটা ভাঙতেছে 40 ডিকে পার সেকেন্ড। তাহলে শুরুতে ভাঙনের হার কত ছিল? শুরুতে ভাঙনের হার ছিল হচ্ছে 400 ডিকে পার সেকেন্ড, আর বর্তমানে ভাঙনের হার হচ্ছে 40 ডিকে পার সেকেন্ড। ডিকে মানে হচ্ছে ক্ষয়। ডিকে মানে কি? ডিকে মানে হচ্ছে ক্ষয়। এন লেখার দরকার নাই বাবু, সাকিব স্মল এন লেখার দরকার নাই। আচ্ছা ই এর মান ক্যালকুলেটরে এরর কেন আসে আমি জানি না, আমরা আজকে ই দিয়ে অঙ্ক করব। ই এর মান ক্যালকুলেটরে এরর আসার কোনো কারণ নাই, আর ই এর কোনো মান নাই বেসিক্যালি, মানে ই এর বেসিক্যালি কোনো মান নাই। এটা হচ্ছে আসলে এলএন এর ইনভার্স ফাংশন, এলএন এর অপোজিট ফাংশন। মানে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যেমন ধরো সাইনের অপোজিট ফাংশন কত? সাইনের অপোজিট ফাংশন হচ্ছে সাইন ইনভার্স। সাইনের অপোজিট ফাংশন কত? সাইনের অপোজিট ফাংশন হচ্ছে সাইন ইনভার্স। সেই রকম এলএন এর অপোজিট ফাংশন হচ্ছে ই, সাইনের অপোজিট ফাংশন সাইন ইনভার্স। সো এলএন এর অপোজিট ফাংশন হচ্ছে ই। ঠিক আছে, আচ্ছা সাম্মি এন মানে পরমাণুর সংখ্যা বাবু, পারমাণবিক সংখ্যা কেন আসছে? এন মানে পরমাণুর সংখ্যা, এই যে এত বড় করে লিখে দিছি শুধু তোর জন্য। এন মানে পরমাণুর সংখ্যা। ঠিক আছে, ডিকে মানে ক্ষয়, ডিকে মানে হচ্ছে ক্ষয়, আমরা একটু সামনে গেলে বুঝবো। ডিকে মানে হচ্ছে ক্ষয়, মানে ধরো আমি যে বললাম এইটা, সাপোজ কোনো একটা মৌলের ভাঙনের হার 400 ডিকে পার সেকেন্ড। সো 400 ডিকে পার সেকেন্ড, ডিকে মানে কি? ডিকে মানে হচ্ছে ক্ষয়। বেসিক্যালি এই জিনিসটা আমাদেরকে প্রথম জানাইছেন হচ্ছে বিজ্ঞানী বেকেরেল। আমরা আজকেও তিনজন বিজ্ঞানীর নাম ঠিকানা নিয়ে কথাবার্তা বলবো। একজন হচ্ছে বিজ্ঞানী বেকেরেল, একজন হচ্ছে আমাদের প্রাণপ্রিয় রাদারফোর্ড সাহেব, আর আরেকজন হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করতে করতে মরে যাওয়া কুরি দম্পতি। তো এই তিনজনই বেসিক্যালি তেজস্ক্রিয়তার অনেকগুলা একক আমাদেরকে দিয়ে দিছে। ঠিক আছে, সো ডিকে বলতে কি বুঝায়? ডিকে বলতে বুঝায় হচ্ছে ভাঙন বা ক্ষয়। ডিকে বলতে বুঝায় হচ্ছে ভাঙন বা ক্ষয়। তো এই যে 400 ডিকে পার সেকেন্ড, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 400 পরমাণু ভেঙে যাচ্ছে। প্রতি সেকেন্ডে কি হচ্ছে? প্রতি সেকেন্ডে 400 পরমাণু ভেঙে যাচ্ছে। তো এই হচ্ছে ডিকে পার সেকেন্ড। এবং এই যে ডিকে পার সেকেন্ড বলতেছি,
এইটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। এইটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে খেয়াল করেন বেকেরেল, বেকেরেল তেজস্ক্রিয়তা রিলেটেড যেই এককটা দিছিল ওইটাকে উনি নিজের নামে চালায় দিছে, বেসিক্যালি সবাই নিজের নামে চালায় দিছে। বেকেরেল যেই এককটা দিছিল ওইটাকে উনি লিখছিল হচ্ছে বি কিউ দিয়ে, কুরি যেই তেজস্ক্রিয়তাটা বাইর করছে ওইটাকে উনি লিখছিল সিআই দিয়ে, কুরি দিয়ে, এবং রাদারফোর্ড যে এককটা বাইর করছিলেন ওইটাকে উনি লিখছিলেন হচ্ছে রাদারফোর্ড দিয়ে। সো এই যে আমি লিখছি, কে জানি আমাকে তখন থেকে বলে যাচ্ছে দ্রুত পড়াইতে, তুই পরে 2x স্পিডে ক্লাসটা দেখে নিস। এই যে ডিকে পার সেকেন্ড আছে এইটা কি, এইটা হচ্ছে বেসিক্যালি তেজস্ক্রিয়তার একক। ডিকে পার সেকেন্ডটা কি, ডিকে পার সেকেন্ডটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক। ঠিক আছে, আচ্ছা ওকে, হ্যাঁ কুড়িকে হচ্ছে এরকম সীসার প্রলেপ দিয়ে হচ্ছে আমাদের কবর দেওয়া লাগছিল, কত কঠিন একটা বিষয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে ডিকে পার সেকেন্ড বলতে কি বুঝাচ্ছি, প্রতি সেকেন্ডে কয়টা পরমাণু ভেঙে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 400টা পরমাণু ভেঙে যাচ্ছে, মানে 400 ডিকে পার সেকেন্ড। ওকে, তো আমরা এখান থেকে বেসিক্যালি তেজস্ক্রিয়তার তিনটা একক নিয়ে কথা বলবো। একটা একক হচ্ছে বেকেরেল, একটা একক হচ্ছে কুরি, এবং একটা একক হচ্ছে রাদারফোর্ড। ঠিক আছে, আচ্ছা সো এইখান থেকে একটু চলে আসি। সো সবার ফার্স্টে এখান থেকে দেখি তেজস্ক্রিয়তার এসআই একক কি। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকেরেল। কোনো বস্তু প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভাঙলে সেটাকে 1 বেকেরেল বলে। সো আমরা তিনটা একক দেখতেছি, বেকেরেল, তারপরে হচ্ছে কুরি, তারপরে হচ্ছে রাদারফোর্ড। সো বেকেরেলের পরিমাণটা কি, বেকেরেলের পরিমাণটা হচ্ছে 1 ডিকে পার সেকেন্ড। আমরা ছোট করে দেখি বেকেরেল সমান কি, বেকেরেল সমান হচ্ছে 1 ডিকে পার সেকেন্ড। 1 বেকেরেল মানে প্রতি সেকেন্ডে একটা করে ভাঙছে। সো 1 বেকেরেল মানে প্রতি সেকেন্ডে একটা করে ভাঙছে, 1 ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা কুড়ি সমান কি, এগুলো একটু সাইডে লিখে দেই। কুড়ি সমান কি, সো এইখান থেকে দেখি 1 বেকেরেল, 1 বেকেরেল সমান কি, 1 বেকেরেল সমান হচ্ছে 1 ডিকে পার সেকেন্ড। এরপরে চলে আসি হচ্ছে 1 কুড়ি। সো এই 1 কুড়ি সমান কি, 1 কুড়ি সমান হচ্ছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। এখন এই ডিকে পার সেকেন্ড মানে কি, আসলে বেকেরেল না, ডিকে পার সেকেন্ড মানে কি বেকেরেল। তাইলে এইখানে তুমি এইটাও লিখতে পারবা 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বেকেরেল। আচ্ছা, আর লাস্টে কি থাকে, রাদারফোর্ড। রাদারফোর্ড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তাহলে 1 রাদারফোর্ড, 1 রাদারফোর্ড সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6। এইখানেও বলতে পারবো ডিকে পার সেকেন্ড, বা এইখান থেকে বলতে পারবো 10 টু দি পাওয়ার 6 বেকেরেল। ঠিক আছে, সো আমাদের বেসিক্যালি এসআই এককটা বেশি ব্যবহৃত হয় এবং কুড়ি এককটা বেশি ব্যবহৃত হয়। আমাদের এই দুইটা একক, এক হচ্ছে বেকেরেল আর এক হচ্ছে কুড়ি। বেকেরেল এবং কুড়ি এই দুইটা বেশি ব্যবহার হয়, এবং এই যে কুড়ি এইটা ব্যবহার হয় সচরাচর উচ্চ তেজস্ক্রিয়তা বোঝানোর জন্য। কারণ ধরো কোনো একটা মৌল যেটা, কোনো একটা মৌল যেটার তেজস্ক্রিয়তা অনেক বেশি, সেটাকে যখন তুমি বেকেরেল দিয়ে প্রকাশ করতে যাবা মানটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু যখন ওটাকে তুমি 10 টু দি পাওয়ার 10 এর একটা গুণিতক আকারে লিখবা তখন মানটা অনেক ছোট হয়ে আসবে। সো কুড়ি এককটা সবসময় বেশি তেজস্ক্রিয়তা বলতে বুঝায়। ঠিক আছে, ডিকে হচ্ছে বেসিক্যালি, ডিকে মানে হচ্ছে ভাঙন, ডিকে মানে হচ্ছে ভাঙন, 1 সেকেন্ডে যে কয়টা ভাঙে সেটা হচ্ছে ডিকে পার সেকেন্ড। সো ডিকে বেসিক্যালি বলতে পারো এসআই একক, বা এটা এসআই একক বলা যায় না, বেসিক্যালি এসআই একক হচ্ছে বেকেরেল। ডিকে মানে হচ্ছে ভাঙন, ডিকে মানে হচ্ছে ভাঙন, 1 সেকেন্ডে যে কয়টা ভাঙে। 1 সেকেন্ডে 10টা ভাঙলে 10 ডিকে পার সেকেন্ড, 1 সেকেন্ডে 5টা ভাঙলে 5 ডিকে পার সেকেন্ড। বিজ্ঞানীদের নিয়ে কি প্রশ্ন আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, এমনিতে এইচএসসি বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসার চান্স খুবই কম। ঠিক আছে,
ওকে ফাইন, সো এইটুক পর্যন্ত আমরা কথাবার্তা বুঝছি, তেজস্ক্রিয়তার একক নিয়ে কথাবার্তা হইছে আমাদের। এখন আমরা একটু সামনে আগাই, ডেটাগুলো তো বাবু মুখস্থ করা লাগবে, ডেটাগুলো মুখস্থ করা লাগবে, নাইলে আপনি কেমনে পরীক্ষার হলে গিয়ে লিখবেন, ঠিক আছে? ওকে আচ্ছা, তো খেয়াল করেন আমরা এইরকম একটা সিচুয়েশন দেখছিলাম, আমরা এইরকম একটা সিচুয়েশন দিয়ে ওই তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রের পরীক্ষাটা করছিলাম। আমি ধরে নিছিলাম যে যখন টাইমের ভ্যালু হচ্ছে 0 তখন পরমাণু কতগুলো আছে, তখন পরমাণু আছে হচ্ছে n0 পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এখন টাইমের ভ্যালু, এটা লিখিও না, এটা লিখিও না, পরে লিখো, আগে আমি বলে নেই তারপরে লিখো দয়া করে, ঠিক আছে? হোল্ড। সো টাইমের ভ্যালু যখন t, তখন অবশিষ্ট পরমাণু কয়টা আছে? অবশিষ্ট পরমাণু আছে হচ্ছে n পরিমাণ। এইটা ধরে নিয়ে আমরা ওই যে আমাদের একটা বড় জাতীয় সূত্র আসছিল n ইকুয়ালস টু n0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটা আমরা প্রমাণ করছিলাম। লিখবেন না, দয়া করে লিখবেন না, আমার কথা শুনে। আচ্ছা, এখন তেজস্ক্রিয়তা ব্যাপারটা তো খুব স্বতঃস্ফূর্তভাবে ঘটে। যেমন আপনি যদি এক টুকরা পোলোনিয়াম বা এক টুকরা ইউরেনিয়াম এমনিতে টেবিলের উপর রেখে দেন বা কোনো সারফেসের উপর রেখে দেন, খুব দ্রুত এটা অন্য মৌলে পরিণত হয়ে যাবে, এটা বিনষ্ট হয়ে যাবে। সো এইখান থেকে বিজ্ঞানীরা দেখলেন যে এই তেজস্ক্রিয়তা বেসিক্যালি এত স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এটাকে একটা নির্দিষ্ট জায়গায় স্টেবল রাখা যাচ্ছে না। সো এই যে তেজস্ক্রিয়তা পরিবর্তন হচ্ছে, মৌলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা কত দ্রুত ঘটছে, বা মনে করো 10 গ্রামের একটা ইউরেনিয়াম আছে, এইটা কতক্ষণ পরে সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কতক্ষণ পরে এটাতে আর কোনো ইউরেনিয়াম অবশিষ্ট থাকবে না, এই সমস্ত জিনিসপত্র যখন বিজ্ঞানীরা চিন্তা করতে গেছেন, তখন তারা দুইটা সময় ব্যবধান নিয়ে চিন্তা করছেন। একটা সময়ের নাম হচ্ছে অর্ধায়ু, একটা সময়ের নাম হচ্ছে অর্ধায়ু, আর আরেকটা সময়ের নাম হচ্ছে গড় আয়ু। এই দুইটা সময় নিয়ে চিন্তা করা হয়েছে। তো আমরা বেসিক্যালি সামনের দিকে গেলে কি করব? আমরা বেসিক্যালি সামনের দিকে গেলে অর্ধায়ু, যেটার ব্যবহার অনেক বেশি হয় তেজস্ক্রিয়তার কেসে, যেটাকে বলে হচ্ছে হাফ লাইফ, এবং আরেকটা হচ্ছে গড় আয়ু, যেইটাকে বলে হচ্ছে অ্যাভারেজ লাইফ। অর্ধায়ু এবং গড় আয়ু, এই দুইটা নিয়ে বিজ্ঞানীরা কাজকর্ম করছেন, গবেষণা করছেন। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা হচ্ছে অর্ধায়ুটাকে একটু বোঝার চেষ্টা করি। অর্ধায়ু, এখনো কিন্তু কিছু লিখতে বলি নাই, এই ছবি টবিগুলো আঁকো না, তাহলে ভেজাল। আচ্ছা, এখন আঁকতে হবে, এখন থেকে বাকি কিছু আঁকতে হবে। সো অর্ধায়ু আসলে কি? অর্ধায়ু মানে হচ্ছে, একদম সিম্পলি বলি, মনে করো কোনো একটা নমুনায়, মনে করো এইটা এক টুকরা ইউরেনিয়াম 235 আছে। তো এখানে ইউরেনিয়াম 235 কদ্দুর আছে? ধরে নিলাম ইউরেনিয়াম 235 আছে হচ্ছে 10 গ্রাম। কদ্দুর ইউরেনিয়াম 235 আছে? 10 গ্রাম। সো এই 10 গ্রাম ইউরেনিয়াম 235 থেকে 5 গ্রাম ক্ষয় হয়ে গেছে। 5 গ্রাম কি হয়েছে? 5 গ্রাম ক্ষয় হয়ে গেছে। তাইলে অবশিষ্ট থাকে কদ্দুর? কমে গেছে, তাই একটু ছোট করে আঁকলাম। তাইলে অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে হচ্ছে 5 গ্রাম। তাহলে শুরুতে পরিমাণ কত ছিল? শুরুতে পরিমাণ ছিল হচ্ছে 10 গ্রাম। সো এই 10 গ্রাম থেকে 5 গ্রাম কি হয়েছে? 5 গ্রাম ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার পরে অবশিষ্ট কদ্দুর আছে? অবশিষ্ট আছে আরো 5 গ্রাম। তো এইখান থেকে খেয়াল করেন, আমরা কি বলতে পারি যে এই তেজস্ক্রিয় নমুনায় যতটুকু ভরের ইউরেনিয়াম ছিল তার অর্ধেক ক্ষয় হয়ে গেছে। তার অর্ধেক কি হয়েছে? অর্ধেক ক্ষয় হয়ে গেছে। সো এই যে অর্ধেক ক্ষয় হয়ে গেছে, এই যে অর্ধেক ক্ষয় হয়ে গেছে, অর্ধেক, তো এইখান থেকে বেসিক্যালি হাফ লাইফ কথাটা আসে। অর্ধেক ক্ষয় হয়, তো এই অর্ধেক ক্ষয় হওয়ার জন্য যতটুকু সময় লাগে, সেই সময়টাকে কি বলা হয়? সেই সময়টাকে বলে হচ্ছে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। কোনো একটা তেজস্ক্রিয় মৌলের, কোনো একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধেক ক্ষয় হওয়ার পরে অর্ধেক অবশিষ্ট থাকে। ওই অর্ধেক ক্ষয় হওয়ার জন্য যতটুকু সময় লাগে, অতটুকু সময়কে আমরা কি বলি? অতটুকু সময়কে আমরা বলি হচ্ছে হাফ লাইফ। এই কথা শোনো, কথা শোনো,
লেখালেখি পরে। তো কি বলছি, অর্ধায়ু কাকে বলে? কোনো একটা তেজস্ক্রিয় মৌলের উপস্থিত পরমাণুর ভরের বা সংখ্যার অর্ধেক ক্ষয় হতে যতটুকু সময় লাগে অতটুকু সময়কে কি বলা হয়? অতটুকু সময়কে বলা হয় হচ্ছে অর্ধায়ু বা হাফ লাইফ। বলেন অর্ধায়ু বা হাফ লাইফের আইডিয়াটা বুঝছি কিনা? সংজ্ঞা লেখা আছে স্লাইডে, সংজ্ঞা বইতে লেখা আছে। সংজ্ঞা লেখার জন্য এত অস্থির হওয়ার কিছু নাই, সংজ্ঞা লেখার জন্য এত অস্থির হওয়ার কিছু নাই, সংজ্ঞা লেখা আছে সর্বত্র। আপনি বলেন আপনি অর্ধায়ুর কনসেপ্ট বুঝতে পারছেন কিনা? অর্ধায়ুর কনসেপ্ট বুঝতে পারছে কিনা? অর্ধায়ু এবং গড় আয়ুর সংজ্ঞা আসবে, হ্যাঁ আসতে পারে অবশ্যই। অবশ্যই অর্ধেক ক্ষয় হয়ে গেলে কি ক্ষয়ের হার একই থাকবে? না, ক্ষয়ের হার পরিবর্তন হবে, কারণ ক্ষয়ের হার তো উপস্থিত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। যেমন একটা চমৎকার কোয়েশ্চেন করছে কে যেন, ব্রিলিয়েন্ট, ও চিন্তা করতেছে, আয় হায় আমি ক্লাসটা ডিস্টার্ব না করে ফেলি। কে জানি জিজ্ঞেস করছে, আমি মিস করে গেছি, আই এম সরি। আচ্ছা যাই হোক যে জিজ্ঞেস করছিল, ব্রিলিয়েন্ট, আই লাভ ইউ। আচ্ছা, তো কি হয়েছে? অর্ধেক ক্ষয় হয়ে যাবে। অর্ধেক কি হয়ে যাবে? অর্ধেক ক্ষয় হয়ে যাবে। তাইলে খেয়াল করো, আসো এবার এখন একটু লেখালেখি করতে হবে, সবাই একটু খেয়াল করো। তাইলে আমি কি বলতেছি, কোন একটা পরমাণু ছিল কদ্দুর? ছিল হচ্ছে এন নট। সো এন নট পরিমাণ পরমাণু ছিল। এখন এই এন নট পরিমাণ পরমাণু থেকে কদ্দুর ক্ষয় হয়ে যাবে? অর্ধেক ক্ষয় হয়ে যাবে বাবু। কদ্দুর ক্ষয় হয়ে যাবে? অর্ধেক ক্ষয় হয়ে যাবে। তাহলে এন নট বাই টু ক্ষয় হবে, এন নট বাই টু ক্ষয় হবে। তাইলে আসো এবার ধৈর্য, এন নট বাই টু পরিমাণ যদি ক্ষয় হয়ে যায়, এন নট বাই টু পরিমাণ যদি ক্ষয় হয়ে যায়, তাইলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত? অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত? অর্ধেক ক্ষয় হয়ে গেছে, তাইলে বাকি থাকে কদ্দুর? বাকি থাকেও এন নট বাই টু না? এটা কি বুঝতে পারি? অর্ধেক ক্ষয় হয়ে গেছে, তাহলে বাকি থাকবে কদ্দুর? বাকি থাকবে হচ্ছে এন নট বাই টু। বুঝতে পারছি? আচ্ছা, ক্ষয়ের হার কি সময়ের সাথে সাথে কমতে থাকে? হ্যাঁ বস, মানে ক্ষয়ের হার সময়ের সাথে সাথে কমতে থাকে না, ক্ষয়ের হার পরমাণুর সংখ্যার সাথে সাথে কমতে থাকে। পরমাণুর সংখ্যা যত কমতে থাকে ক্ষয়ের হার তত কমতে থাকে। ঠিক আছে? আচ্ছা, সো এইখান থেকে আমরা বুঝলাম। আমরা একটু এই স্লাইডটা রেখে দিতে চাই। সো এই স্লাইডটা রেখে আমরা যদি এবার একটু এইখানে আসি, তাহলে এই সমস্ত জিনিসপাতি মুছে দিলাম। এই সমস্ত জিনিসপাতি আগের পেজে আছে আমাদের। তাহলে এইখান থেকে খেয়াল করেন, এই যে অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে গেছে, অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যেতে যতটুকু সময় লাগে ওই সময়টাকে আমরা কি বলি? ওই সময়টাকে আমরা বলি হচ্ছে অর্ধায়ু, বা লিখি হচ্ছে এইভাবে টি হাফ দিয়ে। অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যেতে যতটুকু সময় লাগে ওইটাকে আমরা বলি হচ্ছে অর্ধায়ু, এবং লিখি কিভাবে? লিখি হচ্ছে টি হাফ দিয়ে। টি হাফ, টি হাফ দিয়ে কি বুঝায়? টি হাফ দিয়ে বুঝায় অর্ধায়ু। এইটাকে হাফ লাইফ বলে, এইটাকে অর্ধজীবন, অনেক কিছু বলতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে সোহান, তুই কি আগের ক্লাস করিস নাই বাবু? তাহলে এইখান থেকে আসেন, আমরা এবার এই সূত্রটা নিয়ে কাজ করব। তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম? এইখান থেকে আমরা বুঝলাম হচ্ছে যখন অর্ধেক ক্ষয় হবে অবশিষ্ট থাকবে হচ্ছে অর্ধেক, তখনকার যেই সময়, তখনকার সময়টাকে আমরা কি বলবো? তখনকার সময়টাকে আমরা বলবো হচ্ছে টি হাফ বা অর্ধায়ু। তখনকার সময়টাকে বলবো টি হাফ বা অর্ধায়ু। তাহলে এইখান থেকে আসি, আমরা লিখতে পারবো, সুতরাং এই সূত্র অনুযায়ী এন এর মান কত? এন এর মান হচ্ছে এন নট বাই টু। তাইলে এন এর মান লিখলাম এন নট বাই টু সমান সমান, এই পাশে কি আছে? এন নট, লিখে দিলাম এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। টাইমটাকে কি লিখবো? টাইমটাকে লেখার কথা আমাদের টি হাফ, কারণ অর্ধেক ক্ষয় হয়ে গেছে। তাইলে এইখানে লিখলাম টি হাফ। এন নট বোথ সাইডে কাটা, তাহলে এই পাশে থাকে 1/2 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি হাফ, বা এইখান থেকে বোথ সাইডে আমরা এলএন নিয়ে আসবো। বোথ সাইডে আমরা কি করব? এলএন নিয়ে আসবো। তাহলে এই পাশে এলএন নিয়ে আসলাম, এলএন হাফ, ক্যালকুলেটর হাতে নাও, সমান সমান এই পাশেও এলএন নিয়ে আসছি, এলএন ই টু দি পাওয়ার
মাইনাস ল্যামডা ইন্টু টি হাফ। এই ln হাফের ভ্যালু কত? ln হাফের ভ্যালু কত? যদি খুব বেশি ভুল না করি তাইলে সে যদি ভুল লিখছিস, একটা মাইনাস আসার কথা না? সে যদি একটা মাইনাস আসার কথা তো নাকি? আবির, তানজির, অভিম, মাহায়ের মুইর খাবি? তুই কি তেজস্ক্রিয় মৌল নাকি যে তোর লাইফের অর্ধায়ু থাকবে? এইটার মান যদি আমি খুব বেশি ভুল না করি -0.693 হওয়ার কথা না? তোমরা সবাই 693 কেন বলতেছো? পণ্ডিতের দল সবাই 693 বলতেছে। আর এই পাশে খেয়াল করেন ln এবং e এই দুইটা তো বিপরীত ফাংশন। ln এবং e এই দুইটা বিপরীত ফাংশন, সো একটা আরেকটাকে কি করবে? নেগলেক্ট করে দিবে। ঠিক যেরকম আমি যদি লিখতাম সাইন ইনভার্স π/6, এইটার মান কত? এইটার মান আসতো π/6, তাই না? সাইন আর সাইন ইনভার্স একটা আরেকটার বিপরীত ফাংশন, কাটাকাটি করে দিবে। সেরকম ln আর e একটা আরেকটার বিপরীত ফাংশন, কাটাকাটি করে দিবে। তাইলে মাইনাস ল্যামডা ইন্টু টি হাফ, এই হচ্ছে দেশের অবস্থা। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা মাইনাস দুইটা বোথ সাইডে ক্যান্সেল করে দিতে পারি। সো মাইনাস দুইটা যদি আমরা বোথ সাইডে ক্যান্সেল করে দেই তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে লিখতে পারবো বা 0.693 সমান সমান হচ্ছে ল্যামডা ইন্টু টি হাফ, ল্যামডা ইন্টু টি হাফ, বা এইখান থেকে লেখা যাবে টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো এইটা বেসিক্যালি অর্ধায়ুর জন্য সূত্র। কোন মৌলের অর্ধায়ু সমান কি? অর্ধায়ু সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আবার এই যে 0.693 আছে এইটা বেসিক্যালি ln2 এর সমান। তাহলে টি হাফ সমান লেখা যাবে হচ্ছে ln2 ডিভাইডেড বাই ল্যামডা। টি হাফ সমান কি লেখা যাবে? টি হাফ সমান লেখা যাবে হচ্ছে ln2 ডিভাইডেড বাই ল্যামডা। এই হচ্ছে অর্ধায়ুর দুইটা সূত্র। ঠিক আছে, আচ্ছা, ওকে। তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের উপর নির্ভরশীল। শুধু ক্ষয় ধ্রুবকের উপর নির্ভরশীল না, ক্ষয় ধ্রুবকের উপর নির্ভরশীল। মাহাদি, কই যাবে যুদ্ধ করতে বাবা? মানে এমন তো না যে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে তুই প্লেনে করে যাবি, নামবি, বন্দুক নিবি, AK-47 হাতে নিবি, তারপর গোলাগুলি শুরু করবি। ওই জায়গায় তুই টিকতেও পারবি না। তার চাইতে নিজের দেশে থাক, আল্লাহ যতদিন হায়াত দিছে সেটা দিয়ে দেখ একটা ভালো AI বট বানানো যায় কিনা, একটা AI টুল বানানো যায় কিনা, মানে এই ইনোভেটিভ কিছু চিন্তা কর। ঠিক আছে, চলেন যুদ্ধে যাই, যুদ্ধে লাগলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। বিশ্বের যা অবস্থা, কিরে ভাই, আচ্ছা এ কি মানে আমরা ক্লাস শুরু করার পরে কি মানে বোমা টোমা ফাটাইছে নাকি কিছু? ঠিক আছে, আচ্ছা, e⁻এর পরিবর্তে n/2 হলো না কেন? এইটা না বুঝি নাই। কে জিজ্ঞেস করছেন? এইটা? যেই জিজ্ঞেস করছেন e⁻এর পরিবর্তে, তামান্না, e⁻এর পরিবর্তে n/2 মানে ই এর সাথে n/2 এর সম্পর্ক কি? বেসিক্যালি n/2 তো আমরা লিখছি কতটুক পরমাণু উপস্থিত আছে সেইটা, তামান্না। কতটুকু পরমাণু উপস্থিত আছে? অর্ধেক উপস্থিত আছে। তাইলে এইটাকে আমরা বলছি অর্ধায়ু। অর্ধেক উপস্থিত আছে, এইটাকে বলছি অর্ধায়ু। সো এই জন্য উপস্থিত পরমাণুর সংখ্যা হচ্ছে n0/2। সো এই n এর জায়গায় লিখেছি n0/2। আর ই তো এই পাশে ছিল, ওই পাশে ছিল, ওইটা তো আলাদা। আমি কোনো তেজস্ক্রিয় মৌল না, আমার অর্ধায়ুর বিষয়টা আমি জানি না। হ্যাঁ, আসাদুল নোমান বলেন স্যার। অ্যাপে দেখেন বস। হ্যাঁ, মনে হচ্ছে শেষে 2 কই থেকে আসলো? বেসিক্যালি ln2 এর মান হচ্ছে এইটা। ln2 এর মান হচ্ছে 0.693 আর ln হাফ এর মান হচ্ছে -0.693। এইখান থেকে ln2 আসছে। ঠিক আছে, লাস্টের দ্বিতীয় লাইনটা বুঝায় দেন। লাস্টের দ্বিতীয় লাইন এইটা,
0.693 সমান ল্যামডা ইন্টু টি হাফ, তাহলে টি হাফ সমান কি আসবে? ল্যামডাটা পায়ের তলে নেমে যাবে, ল্যামডাটা পায়ের তলে নেমে যাবে, তাইলে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা বস, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। মিসাইল তেজস্ক্রিয় পদার্থ না, ঠিক আছে? আচ্ছা, আমি এনাম ভাইকে জানাচ্ছি যে তোরা মানে এই একটি পরমাণুর মডেল চ্যাপ্টারটি পড়ে তোরা সবাই নিউক্লিয়ার মিসাইল টিসাইল বানায় ফেলতে চাচ্ছস, তোদের প্রভূত উন্নতি সাধিত হয়েছে, ঠিক আছে? মানুষের অর্ধায়ু বের হবে না, মানুষ কি তেজস্ক্রিয় মৌল নাকি? মানুষের অর্ধায়ু কেন বের হবে? অদ্ভুত কথা বলো। এই কোয়েশ্চেন বুঝছো কিনা সেইটা বলো, অঙ্ক করতে যাব। দুষ্টের দল সব সব ভুংচুং আলাপ শুরু করছে। হ্যাঁ, এইটা একটা ভাল লাগছে গৌতম। থার্ড ওয়ার্ল্ড ওয়ার হলে এনাম ভাই তাল নিয়ে যুদ্ধ করবে, এনাম ভাই তাল ছুড়ে মারবে বিভিন্ন দেশের উদ্দেশ্যে, ঠিক আছে? ওকে, বুগ্গি, সবাই বুগ্গে। তো সবাই যেহেতু বুগ্গে, তো বুগলে ভালো কথা, বুগ্গ। তো একটু কথাবার্তা আমরা একটু দেখে আতি, তারপরে আমরা অঙ্ক করতে যাবো। সরি। সো অর্ধায়ু ব্যাপারটা কি? কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক বা উপস্থিত অক্ষত পরমাণুগুলোর অর্ধেক ক্ষয় হয়ে যেতে যতটুকু সময় লাগে তাকে অর্ধায়ু বা অর্ধজীবন বলে। তেজস্ক্রিয় ভাঙনের সূত্র হতে আমরা জানি ব্লা ব্লা ব্লা, এডি লাগবে না। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের সূত্র। সো টি হাফ সমান কি? টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এবং এইখান থেকে খেয়াল করো, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বেসিক্যালি ক্ষয় ধ্রুবকের সমানুপাতিক। দ্যাট মিনস এইখান থেকে আমরা বলতে পারি কি? এইখান থেকে আমরা বলতে পারি টি হাফ ইজ প্রপোর্শনাল 1 ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে ল্যামডা যদি বড় হয়, ক্ষয় ধ্রুবকের মান যদি বেশি হয়, তাহলে অর্ধায়ুর মান কি হবে? অর্ধায়ুর মান হবে কম। তার মানে হচ্ছে দ্রুত ভাঙবে, এই মৌলটা কি হবে? দ্রুত ভেঙে যাবে। যার ক্ষয় ধ্রুবকের মান বেশি তার অর্ধায়ুর মান কম। এখন মনে করো কারো অর্ধায়ুর মান হচ্ছে 2 সেকেন্ড, কারো অর্ধায়ুর মান হচ্ছে 10 সেকেন্ড। সো যার অর্ধায়ুর মান 2 সেকেন্ড সে আগে আগে ভেঙে যাবে, যার অর্ধায়ুর মান 10 সেকেন্ড তার ভাঙতে সময় বেশি লাগবে। অর্ধায়ুর মান 2 সেকেন্ড হইলে সে তাড়াতাড়ি ভাঙবে। তো এটা আশা করি বুঝতে পারছেন এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আর এইখানে বেসিক্যালি আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে পরমাণুর সংখ্যার সাথে সময়ের একটা গ্রাফ। পরমাণুর সংখ্যার সাথে গ্রাফটা বোধহয় দেখা যাচ্ছে না। সো গ্রাফটা আমি যদি একটু পরিষ্কার করে এঁকে দেই। সো যেহেতু এইটা একটা লগারিদমিক গ্রাফ আমরা দেখছিলাম, আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে এটা একটা লগারিদমিক গ্রাফ। সো এইখান থেকে আমি চিন্তা করলাম, এই বরাবর কি বসাচ্ছি? এই বরাবর বসাচ্ছি এন পরমাণুর সংখ্যা, এই বরাবর বসাচ্ছি হচ্ছে টাইম। তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে হচ্ছে এই রকম, ঠিক আছে? এবং আপনারা এটা কেমিস্ট্রিতে পড়ছিলেন না যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনো শেষ হয় না? সো দিস ইজ দ্যাট কাইন্ড, একটা প্রথম ক্রমের বিক্রিয়া, এটা আসলে ইনফাইনাইট টাইমে গিয়ে শেষ হবে, এটা কখনো শেষ হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে এন এর মান কত? এইখানে এন এর মান হচ্ছে এন নট, এবং বাকিটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে এইটা সামনের দিকে আগাবে, ঠিক আছে? গ্রাফ পরীক্ষায় আসতে পারে, সো আমরা দেখব গ্রাফ পরীক্ষায় আসতে পারে, বাট আমরা এই গ্রাফটা চিনে রাখি যে প্রথম ক্রমের বিক্রিয়ার মতো এটা একটা গ্রাফ, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, রেডিয়েশন হতেই থাকবে আজীবন, মানে অনেক স্লো হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে যত সময় আগাইতে থাকবে তত রেডিয়েশন স্লো হইতে থাকবে, স্লো কমবে, খুব আস্তে আস্তে ভাঙবে। মনে করো শুরুতে, মনে করো আমার কাছে, আচ্ছা এটা তো একটা চমৎকার গ্রাফই আছে আমার কাছে, ছবি আছে একটা, আমরা ছবিটা দেখি। খেয়াল করো, এটা আমি যে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের কথা চিন্তা করতেছি, এটা যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল। খেয়াল করো, মনে করো এই তেজস্ক্রিয় মৌলে শুরুতে পরমাণু ছিল কয়টা? শুরুতে পরমাণু ছিল 16টা। শুরুতে কয়টা পরমাণু ছিল? 16টা পরমাণু ছিল। তাইলে যখন প্রথম অর্ধায়ু পাড়ি দিবে, এইটা একটু বুঝে নে, এই ফালতু কথা বলিস না, যখন
প্রথম অর্ধায়ু পাড়ি দিবে তখন 16টা থেকে 8টা ভেঙে যাবে, 8টা অবশিষ্ট থাকবে। 16টা থেকে 8টা বলে যাবে, 8টা ভেঙে যাবে, 8টা অবশিষ্ট থাকবে। এখন তুমি যদি চিন্তা করো তাইলে অর্ধায়ু পরিমাণ সময়ে 16 থেকে ভেঙে 8 হয়ে গেছে, তাইলে পরের অর্ধায়ুতে বাকি 8 ভেঙে যাবে। প্রথম অর্ধায়ুতে কি হয়েছে? প্রথম অর্ধায়ুতে 8টা ভেঙে গেছে, তাইলে পরের অর্ধায়ুতে কি হবে? 8টা ভেঙে যাবে। এটা মাথায় আসে না? যে মনে করি 2 সেকেন্ডে ভাঙছে 8টা, তাহলে পরের 2 সেকেন্ডে বাকি 8টা ভেঙে যাবে। এইটা হবে না। বেসিক্যালি 16টা ভেঙে ভেঙে 8টা হয়েছে। এর পরের অর্ধায়ু যখন পাড়ি দিবে এই 8টা থেকে অর্ধেক ভাঙবে, তার মানে 4টা ভেঙে যাবে। 8টা থেকে অর্ধেক ভাঙবে, 4টা ভেঙে যাবে, 4টা অবশিষ্ট থাকবে। এবার এই পরের অর্ধায়ু পাড়ি দিলে 4টা থেকে 2টা ভাঙবে, 2টা অবশিষ্ট থাকবে, এবং আস্তে আস্তে এই রেট কমতে থাকবে, হার কমতে থাকবে। খেয়াল করো, আমরা শুরুর দিন বা গত ক্লাসে বেসিক্যালি এই সূত্র দেখছি না, যে ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল হচ্ছে এন। তার মানে কি? ভাঙনের হার উপস্থিত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। 16টা থেকে 8টা হয়েছে, তাহলে পরমাণুর সংখ্যা কমে গেছে। 8টা থেকে 4টা হয়েছে, পরমাণুর সংখ্যা আরো কমছে। 4টা থেকে 2টা হয়েছে, পরমাণুর সংখ্যা আরো কমছে। তো পরমাণুর সংখ্যা যত কমবে ডিএন বাই ডিটি এর পরিমাণ, হারের মান তত কমতে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছি? মানুষজন বিরক্ত হয়ে গেছে, আরে বুঝছি, এইসব থিওরি বুঝছি, আপনি অঙ্ক করান তো। নাম বলবো না, ঠিক আছে? ওকে ফাইন, বুঝতে পারছি বাচ্চা লোক। আচ্ছা চলেন, মানুষজনের বিরক্তি ঠেকাই, আমরা যাই কিছু অঙ্কটঙ্ক করে আসি। কিছু অঙ্কটঙ্ক আমরা করে আসি, আরো একটা থিওরি কথাবার্তা বলতাম। জাপানে এখনো রেডিয়েশন চলছে বলতে অনেক বেশি সময় পার হয়ে গেছে না, তো রেডিয়েশন আসলে কমে আসছে, অনেক রেডিয়েশনের পরিমাণ অনেক কমে আসছে, মানে খুবই ধীরে রেডিয়েশন হচ্ছে, খুবই ধীরে রেডিয়েশন হচ্ছে, প্রায় নাইয়ের বরাবর এরকম রেডিয়েশন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, সাইমা বলছে বলেন, কি বলবো সাইমা, কি বলার কথা বলছিস? ঠিক আছে, হ্যাঁ শেষ হবে, বাট সেটা অসীম সময়ে গিয়ে শেষ হবে, ইনফিনিট সময়ে গিয়ে শেষ হবে। তানজির, হ্যাঁ চলেন সায়ন্তিকা ম্যাথ করি। আচ্ছা, রেডিয়াম ধাতুর অর্ধায়ু 1500 বছর। আচ্ছা, কত বছরে 1 গ্রাম রেডিয়ামের ভর 1 মিলিগ্রাম কমে যাবে? আধ্যাত্মিক কথা বলছে এখানে। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে গিভেন টি হাফ সমান কত? টি হাফ সমান হচ্ছে 1500 বছর, 1500 ইয়ার্স। সো টি হাফ সমান যদি 1500 বছর হয়, তাহলে এইখান থেকে শুরুতে চলে আসেন, আমরা কি লিখতে পারি? আমরা জানি কি? আমরা জানি হচ্ছে টি হাফ সমান কি? টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, বা এইখান থেকে ক্ষয় ধ্রুবক ল্যামডার একটা মান বাইর হবে। ল্যামডা সমান কি আসবে? 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাইলে টি হাফের মান কত? 0.693 ডিভাইডেড বাই 1500। খেয়াল করো, 1500 বছর, 1500 বছর, তাহলে এটা কি আসবে? ইয়ার্স ইনভার্স 1। এইটা আসবে হচ্ছে ইয়ার্স ইনভার্স 1। তাহলে এটার ভ্যালুটা কত আসে একটু ক্যালকুলেশন করে ফেলো তো। এইটার ভ্যালুটা কত আসে ক্যালকুলেশন করে আমাকে একটু চটজলদি জানিয়ে দিতে হবে। আমি একটু ক্যালকুলেটরটা হাতে নেই, তাহলে এখানে ভ্যালু আসে 0.693 ডিভাইড বাই 1500, 0.4 জাতীয় কিছু একটা। হ্যাঁ ওকে, মাই গড, 4.62 10 টু দি পাওয়ার, ওমা, এখানে আসে হচ্ছে 4.62 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইয়ার্স ইনভার্স 1। পাইছি না এইটুকু? 4.62 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, এখন আসেন আমরা একটু কোয়েশ্চেনের দিকে ফোকাস করি। ভেরি গুড, এইটুক পর্যন্ত যারা আসছো ভেরি গুড। এবার একটু সামনের দিকে তাকাই। এখন কোয়েশ্চেনে দেখো কত বছরে, তার মানে তোমাকে একটা টাইম বাইর করতে হবে, তোমাকে সামথিং একটা টাইমের মান বাইর করা লাগবে, কত বছরে। আচ্ছা, 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়ামের
তাইলে শুরুতে কতটুকু রেডিয়াম ছিল? আমি কি বলতে পারি না যে শুরুতে ভর m0 সমান হচ্ছে 1 গ্রাম? শুরুতে ভর কত? m0 সমান কত? শুরুতে ভর m0 সমান হচ্ছে 1 গ্রাম। তাহলে কি কোনো মৌলের নির্দিষ্ট অর্ধায়ু নাই? আছে, আছে, নির্দিষ্ট অর্ধায়ু আছে। আপনার কেন মনে হয়েছে নির্দিষ্ট অর্ধায়ু নাই? হুমায়রা, হুমায়রাই তো তোমার নাম নাকি বাবু? কেন মনে হয়েছে কোনো মৌলের নির্দিষ্ট অর্ধায়ু নাই? এটা একটু জানায়ও। আচ্ছা, সো শুরুতে ভর কত ছিল? শুরুতে ভর ছিল 1 গ্রাম। এখন 1 মিলিগ্রাম কমে যাবে, তাহলে কমে যায়, কমে বা ক্ষয় হয়, কমে বা ক্ষয় হয় কদ্দূর? কমে বা ক্ষয় হয় হচ্ছে 1 মিলিগ্রাম, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার -3 গ্রাম। 10 টু দি পাওয়ার -3 গ্রাম কি হয়েছে? 10 টু দি পাওয়ার -3 গ্রাম ক্ষয় হয়ে গেছে। এটা কি হলো ভাই? মানে কোনো সমস্যা হয়েছে? 10 টু দি পাওয়ার -3 গ্রাম কি হয়েছে? কমে গেছে বা ক্ষয় হয়ে গেছে। তাহলে বাকি আছে কত দূর? অবশিষ্ট ভর কত? আমার তো অবশিষ্ট ভর লাগবে, তাই না? কারণ তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমাদের যে বেসিক সূত্র ছিল, ধরো m ইকুয়ালস টু m0 ইন্টু ই টু দি পাওয়ার -λt। এখানে m0 মানে কি ছিল? m0 মানে ছিল আদি ভর, আর m মানে কি ছিল? m মানে ছিল হচ্ছে অবশিষ্ট ভর। সো আমাদের সব সময় অবশিষ্টটা দরকার, কতটুকু উপস্থিত আছে ওইটা দরকার, কতটুকু উপস্থিত আছে ওইটা দরকার। ঠিক আছে শাহের, এখানে ইয়েটি এর কোনো ব্যাপার নাই, নিশ্চল ভর টরের কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে আদি ভর, আপেক্ষিকতা না তো। সো অবশিষ্ট কুদ্দুর আছে? অবশিষ্ট আছে হচ্ছে 1 মাইনাস 10 টু দি পাওয়ার -3 গ্রাম। দ্যাট মিনস এইটার ভ্যালু আসবে দশমিকের পরে 2টা শূন্য 1, তার মানে 999, 0.999 গ্রাম। তাহলে অবশিষ্ট কদ্দুর আছে? অবশিষ্ট আছে হচ্ছে m পরিমাণ। আমাদেরকে বাইর করতে হবে সময়ের মান কত। সুতরাং ধরি, কি ধরবো? ধরি t সময়ে 1 মিলিগ্রাম কমে যায় বা ক্ষয় হয়। কমে যায়টাই বসাই, কোশ্চেনে কমে যায় বলা আছে। সুতরাং লিখতে পারবো m ইকুয়ালস টু m0 ইন্টু ই টু দি পাওয়ার -λt, বা এইখান থেকে m বাই m0 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -λt, বা এইখান থেকে ln m বাই m0 ইজ ইকুয়ালস টু, সংক্ষেপে লিখলাম, -λ ইন্টু টি, বা এইখান থেকে t সমান হচ্ছে -1 বাই ল্যামডা ইন্টু ln m বাই m0। টুকুস করে সবকিছুর মান বসাও। -1 ডিভাইডেড বাই কত রে এইটা? আর একটু এই পাশ থেকে লিখি, -1 ডিভাইডেড বাই 4.62 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু ln m এর মান কত? m এর মান হচ্ছে 0.999, 0.999 ডিভাইডেড বাই 1, তার মানে কিছু না। তাহলে এইখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে সরাসরি। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে, বা t ইকুয়ালস টু কত? t ইকুয়ালস টু কত বের করছো তোমরা? 2.16। সেজুতি সবার আগে করছে বোধহয়, বাকি এরপর অনেকে করছে। নিঝুম মাইনাস আসবে না তো বাবু? এইখানে একটা মাইনাস আছে না অটো? এইখানে একটা মাইনাস আছে, কিন্তু আমাদের অঙ্কের শুরুতে মাইনাস আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা করছি সবাই সেটাই ঠিক আছে। আই বিলিভ যে 1 ডিভাইডেড বাই 4.62 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -4 ইন্টু ln 1 বাই 0.999 করলে আসে হচ্ছে 2.165। গুড, ভেরি গুড, 2.165 ইয়ার্স। তাহলে কত সময় পরে এতটুকু অবশিষ্ট থাকবে? 2.165 ইয়ার্স সময় পরে 0.99 পরিমাণ অবশিষ্ট থাকবে। আচ্ছা, ডেরিভেশন না করে সরাসরি সূত্র লেখা যায় না?
সরাসরি এই সূত্র লিখতে চাচ্ছিস? জানি না বোর্ড পরীক্ষায় স্যাররা মাইন্ড করবে কিনা। বুয়েট পরীক্ষায় সমস্যা নাই, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সমস্যা নাই, বোর্ড পরীক্ষায় সরাসরি বেশি কি 2-3 লাইনই তো লিখছি, 2-3 লাইন ক্যালকুলেশন করে এখানে আসতে কষ্ট কেন? 1-2 নাম্বার রিস্কে ফেলবো। সে যদি সরাসরি এই সূত্র লিখতে পারো, জানি না, কলেজের স্যারদের উপর ডিপেন্ড করবে, আমি হইলে লিখতাম না। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। ইফ, এটা কে রে বাবা? ইফতেহাদুল হক। বাবু তুমি কি ফ্রি ট্রায়ালে জয়েন করছো নাকি তুমি শিখতে মানে এনরোল করে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছো? আমাকে একটু জানাবা। আচ্ছা, যেহেতু আবার এলএন আনা হলো তাহলে ই আনার দরকার কি ছিল? বেসিক্যালি এটাই তো বেসিক সূত্র, সো আনছি আর কি। তুই চাইলে ডিরেক্ট এলএন এম বাই এম নট এখান থেকেও লিখতে পারিস, প্যারা নাই, প্যারা নাই। ঠিক আছে, আমি কোন কলেজে পড়ছি? আমি চিটাং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ছি। আচ্ছা, ঠিক আছে। সকল তেজস্ক্রিয়তা কি ক্ষতিকর? তেজস্ক্রিয়তা ক্ষতিকর। এম এর মান ভুল হলো না? না, এম এর মান কেন ভুল হয়েছে মুখস্থ লিখছি যদিও। 1 মাইনাস 10⁻³ করলে না, ঠিক আছে। ফিয়ারলেস ফাইটার, এম এর মান ঠিক আছে, এম এর মান ঠিক আছে 0.999, 1 মাইনাস 10⁻³ এম এর মান ঠিক আছে। ওকে, এনাম ভাইয়ের উপর কেন, এনাম ভাইয়ের মতো একটা মানে নিপাট ভালোবাসার একজন মানুষের উপর তুই কেন বোমা টোমা ফেলার চিন্তা করতেছিস তাহসান? মানে কি দুষ্টু কথা। আচ্ছা আসি, স্ট্রনসিয়ামের অর্ধায়ু দেওয়া আছে হচ্ছে 28 বছর। এই আইসোটোপের 15 মিলিগ্রামের বিঘটনের হার নির্ণয় করো। কি বলছে? এই আইসোটোপের 15 মিলিগ্রামের বিঘটনের হার কত হবে সেইটা বাইর করতে বলছে। তো জাস্ট এইটা একটু আমি সাইডে লিখে আসি, বা এটা পরেও লিখতে পারবো, যে আমরা কি জানি যে বিঘটন মানে আসলে কি, বা ভাঙনের হার। সো বিঘটন বা ভাঙনের হার, যেটাকে আমরা কি দিয়ে লিখি? ভাঙনের হারকে আমরা লিখি মাইনাস ডিএন বাই ডিটি। সো এই মাইনাস ডিএন বাই ডিটি সমান কি? মাইনাস ডিএন বাই ডিটি সমান হচ্ছে ল্যামডা এন। মাইনাস ডিএন বাই ডিটি সমান কি? মাইনাস ডিএন বাই ডিটি সমান হচ্ছে ল্যামডা এন। তো আমাদেরকে বেসিক্যালি এই জিনিসটা বাইর করতে হবে যে ল্যামডার ভ্যালু কত আর এন এর ভ্যালু কত। এই জিনিসটা জানলেই আমরা বেসিক্যালি বিঘটনের হার কত এইটা বাইর করে ফেলতে পারবো। আচ্ছা, এখন ল্যামডার ভ্যালু তো আমরা কোত্থেকে পাবো এটা বুঝি, কারণ আমাদের কি দেওয়া আছে? আমাদের ওই মৌলটার অর্ধায়ু দিয়ে দেওয়া আছে। আমাদের মৌলটার কি দিয়ে দেওয়া আছে? আমাদের দিয়ে দেওয়া আছে হচ্ছে গিভেন হাফ লাইফ সমান কত? হাফ লাইফ সমান দিয়ে দেওয়া আছে হচ্ছে 28 ইয়ার্স। অর্ধায়ু দেওয়া আছে কত? অর্ধায়ু দেওয়া আছে 28 বছর। তো অর্ধায়ু যদি 28 বছর হয়, সুতরাং আমরা কি জানি? আমরা জানি হচ্ছে টি হাফ সমান কি? টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, বা এইখান থেকে ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই টি হাফের মান কত? টি হাফের মান 28 ইয়ার্স। 28 দুগুণে 56, 0.25 জাতীয় কিছু আসবে। 0.693 ডিভাইডেড বাই 28 করলে আসে হচ্ছে 0.02475, বিশাল জিনিস। বা এইখান থেকে ল্যামডা সমান কত? ল্যামডা সমান 0.02475 ইয়ার্স ইনভার্স 1। ইয়ার্স ইনভার্স 1 দেখো তো ঠিক আছে না? 0.02475, ভেরি গুড, মিলছে আমার। ব্রিলিয়েন্টদের সাথে মিললেই ভালো লাগে, কি যে বলবো। আচ্ছা, এখন খেয়াল করো, তোমারে কি বলছে? তোমারে বলছে 15 মিলিগ্রাম বিঘটনের জন্য, 15 মিলিগ্রাম বিঘটনের জন্য কতটুকু সময় লাগে, বা 15 মিলিগ্রাম বিঘটনের হার কত। এখন এইটার জন্য তোমার কি জানা লাগবে? এইটার জন্য তোমার জানা লাগবে যে উপস্থিত পরমাণুর সংখ্যা কত। উপস্থিত পরমাণুর সংখ্যা এন এর মান কত, এইটা তোমার জানা লাগবে।
উপস্থিত পরমাণুর সংখ্যাটা কত, n এর মান তোমার জানা লাগবে। সেজুতি, ভেরি গুড। আচ্ছা আনিশা, তাহলে মৌলগুলো বিলুপ্ত হয়ে যায় না কেন? পুরা কোশ্চেনটা বুঝি নাই। সো স্ট্রনসিয়ামের খেয়াল করো, ভর সংখ্যা কত দিয়ে দেওয়া আছে? ভর সংখ্যা দিয়ে দেওয়া আছে হচ্ছে 90, ভর সংখ্যা 90 দিয়ে দেওয়া আছে। তার মানে এক মোল স্ট্রনসিয়ামে বেসিক্যালি কি আছে? এক মোল স্ট্রনসিয়ামে, দ্যাট মিনস 90 গ্রাম স্ট্রনসিয়ামে কতগুলো পরমাণু আছে? পরমাণু আছে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। এক মোল মানে কি? এক মোল মানে হচ্ছে 90 গ্রাম স্ট্রনসিয়াম। তাহলে 90 গ্রাম স্ট্রনসিয়ামের ভিতরে এক মোলের ভিতরে কদ্দুর পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাইলে আমার কত গ্রাম লাগবে? আমার লাগবে হচ্ছে 15 মিলিগ্রাম। আমার কি লাগবে? 15 মিলিগ্রাম। এটা কি বুঝছি? তাহলে খেয়াল করি, এক মোল বা 90 গ্রামে স্ট্রনসিয়াম পরমাণু থাকে। সব পরমাণু তো স্ট্রনসিয়াম পরমাণু কতগুলো আছে? স্ট্রনসিয়াম পরমাণু আছে 6.023, জায়গায় তো হচ্ছে না, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। সুতরাং 1 গ্রামে স্ট্রনসিয়াম পরমাণু কতগুলা থাকবে? 1 গ্রামে স্ট্রনসিয়াম পরমাণু থাকবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 90। আমাদের কদ্দূর দেওয়া আছে? 15 মিলিগ্রাম। কিন্তু আমাদের কি দেওয়া আছে? 15 মিলিগ্রাম। তাহলে 15 মিলিগ্রাম যদি হয়, তার মানে এইটা হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম। 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম, মিলিগ্রাম কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে স্ট্রনসিয়াম পরমাণু কয়টা আছে? স্ট্রনসিয়াম পরমাণু আছে, জায়গা হবে বলে তো মনে হচ্ছে না। তো স্ট্রনসিয়াম পরমাণু আছে হচ্ছে কতগুলো আছে? আছে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 90 সমান সমান। আমি কোয়েশ্চেনগুলো নিচ্ছি, আগে ক্যালকুলেশনটা করে নেই তোমাদের আসছে কিনা। ওকে, আচ্ছা, গুড, ভেরি গুড। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 90 করলে আসে হচ্ছে 1.0038, 1.0038 ইন্টু 10 টু দি পাওয়ার 20t। তো এতগুলা পরমাণু আছে, ঠিক আছে। আচ্ছা 38 হবে না তো? কেন 38 হবে? 38 তো ওর পারমাণবিক সংখ্যা বাবু, 38 তো ওর পারমাণবিক সংখ্যা, 38 ওর পারমাণবিক সংখ্যা। রেডিয়েশনের জন্য অণুর ভাঙন হয়, কি হয়েছে? কই মাউস কই গেল? কি জানি, এটা জ্ঞানী জ্ঞানী কোয়েশ্চেন। 2x স্পিড হচ্ছে না কেন? 2x স্পিড বলে কেন হচ্ছে না? রেডিয়েশনের জন্য অণুর ভাঙন হয়, তাহলে বিলুপ্ত হয় না কেন? বিলুপ্ত হয়, বাট সেটা অসীম সময়ে গিয়ে হয়, এত বেশি দূরে গিয়ে, এত বেশি লম্বা সময় পরে গিয়ে বিলুপ্ত হয়, সেটা আসলে নেগলিজিবল। এত বেশি 2x স্পিডে সেটা নেগলিজিবল, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, অর্ধায়ু হলে শেষে অ্যাটম ধ্বংস হয়ে যায় না কেন? শেষে অ্যাটম ধ্বংস হয়, বাট সেটা অসীম সময়ে গিয়ে ধ্বংস হয়। হয়তো 80 বছর, 100 বছর, 150, 200 বছর সময় লাগে, তো অনেক বেশি লম্বা সময়ে পরে শেষ হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে খেয়াল করেন, আমাদের কাহিনী তো শেষ। আমাদের কি বাইর করতে বলছে? বিঘটনের হার বাইর করতে বলছে। সুতরাং বিঘটনের হার, বাংলাটা লিখলাম না, সো মাইনাস dn বাই dt ইজ ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা ইন্টু n। আল্লাহর ওয়াস্তে এই পাশে কেউ মাইনাস লিখিও না, মাইনাস dn বাই dt, মাইনাস dn বাই dt, এইটাই বিঘটনের হার। তো এইখান থেকে ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে 1.0038 ইন্টু 10 টু দি পাওয়ার 20
ইন্টু ওই পাশে কত, ওই পাশে হচ্ছে 0.02475। তো এইটার ভ্যালু কত আসবে দেখি, 1.0038 ইন্টু 10⁻20 ইন্টু 0.02475 করলে আসে হচ্ছে 2.48 ইন্টু 10⁻18। ওকে ফাইন, ভেরি গুড। 2.48 এত কিছু আর লিখলাম না, ইন্টু 10⁻18 dN/dt। পারমাণবিক ভর মানে হচ্ছে 1 মোল পরিমাণ পরমাণুর ভর আর কি। 1 মোল কোনো পদার্থের 1 মোলের ভরকে তার পারমাণবিক ভর আমরা বলতে পারি। ডিকে মানে হচ্ছে ক্ষয়, এতগুলা পরমাণু ভাঙবে 1 সেকেন্ডে। ডিকে মানে সরাসরি ক্ষয়, এতগুলা পরমাণু ভাঙবে 1 সেকেন্ডে। ঠিক আছে, ওকে। আমাকে মানুষজন বকাঝকা করছে, আরো অমুক তমুক করান। জীবন যুদ্ধে হেরে গেছি আমি, ভালো পরীক্ষা দিয়েও স্যাররা নাম্বার দিল না, পরীক্ষা খুব খারাপ হয়েছে। আপনি ভালো পরীক্ষা দিছেন স্যার, তো ভালো পরীক্ষা দিয়ে আপনি কেন মানে জীবন যুদ্ধে হেরে গেছেন আপনি মনে করতেছেন? আমি নাম বললাম না, ব্যাপারটা হচ্ছে আমি জানি না কেন স্যাররা নাম্বার দেয় নাই। এটা আমার সাথে আমার স্কুল কলেজে থাকতে হইতো। তো স্কুল কলেজে থাকতে যেটা হইতো যে স্কুলে থাকতে বেশি হইতো, মানে স্যাররা অনেক বেশি প্রাইভেট পড়াইতেন এবং যারা যেসব স্টুডেন্টরা তাদের কাছে প্রাইভেট পড়তো তাদেরকেই মোটামুটি একটা গুছানো সাজেশন দিয়ে দিতেন। সেই সাজেশন অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন আসতো এবং তাদেরকে ফেভারও করতেন, নাম্বার টাম্বারও ভালো দিতেন। তো আমি সারা জীবনে আমি শুধুমাত্র ক্লাস 10-এ ওঠার পরে আমি স্কুলের স্যারের কাছে পড়তে গেছিলাম, তাও আর কি সেটা ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স এইসব সাবজেক্টের জন্য। এর বাইরে আমি সারা জীবন কখনো কোনো স্কুলের বা ইভেন কলেজে ওঠার পরেও আমি আমার নিজের স্কুল কলেজের কোনো স্যারের কাছে কখনো প্রাইভেট পড়ি নাই। তো এইটার জন্য আমার অ্যাভারেজ স্টুডেন্টদের চাইতে আমার নাম্বার খারাপ হইতো এবং আমি দেখতাম যে একটা স্টুডেন্ট ক্লাসে হয়তো তার রেসপন্স অনেক খারাপ, বা সে হয়তো বুঝতেছে না, বা সে তেমন অ্যাটেন্টিভলি ক্লাসও করতেছে না, ফাঁকিবাজি করতেছে, দুষ্টামি করতেছে। কিন্তু আমি তার চাইতে অনেক অ্যাটেন্টিভলি ক্লাস করতেছি, আমি রেসপন্স করতেছি। স্যাররা ম্যাডামরা ক্লাসে একটা কোয়েশ্চেন দিলে, ম্যাথ দিলে আমি সেটা খুব দ্রুত ভালোভাবে সলভ করে দিচ্ছি, কিন্তু দিন শেষে পরীক্ষায় গিয়ে আমি অনেক বেশি ভালো নাম্বার পাচ্ছি না। এটার জন্য এমন না যে আমার কখনোই গায়ে লাগতো না, মন খারাপই করতাম না, অবশ্যই মন খারাপ করতাম। বাট এইটা মোটামুটি যখন একটু বড় হয়েছি, একটু বড় বলতে বড় তো আমরা প্রতিনিয়ত হই, বাট মোরলেস যখন আমি ক্লাস 8-9-এ উঠছি, ক্লাস 8-9-এ ওঠার পরেই আমি এই ব্যাপারটা, এই খেলাটা বুঝে ফেলছি। 6-7 আমি খুব স্ট্রাগল করতাম। আমি দেখতাম অমুক স্যারের কাছে পড়তে যায়, ও এত ভালো নাম্বার পাচ্ছে, হ্যাঁ, তমুক ম্যাডামের কাছে পড়তে যায়, ও এত ভালো নাম্বার পাচ্ছে, আমি তাইলে কি করতেছি? এবং এইটা মানে আমার আম্মু অনেক বেশি ক্যারিয়ারিস্টিক মানুষ ছিলেন, তিনি অনেক বেশি ফোর্স করতেন যে হ্যাঁ তুমি ভালো করতেছো না কেন, এবং আমাকে সবসময় বাসায় খুব ভালো এডুকেশনের জন্য ভালো মেন্টর টিচার দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। এবং আমি চিটাং শহরে পড়ালেখা করছি, আমার বাসায় সবসময় ইদার চিটাং ইউনিভার্সিটি অথবা চুয়েটের টিচাররা পড়াইতে আসতেন। এখন তো তোরা অনেক সময় ভাইয়া ডাকিস, ভালোবেসে ডাকিস, বাট তখন আমি স্যার ডাকতাম, সবাইকে স্যার, গণহারে স্যার। ঠিক আছে, সো চুয়েটের ভাইয়াও স্যার, চিটাং ইউনিভার্সিটির ভাইয়াও স্যার। তো এইখানে যেটা ব্যাপার হচ্ছে যে মানে আমার ওই সময় রেজাল্ট আপ টু দ্য মার্ক হইতো না, কিন্তু আমার যেটা মনে হইতো যে আরে আজব, ও তো কিছু বেনিফিশিয়ারি ফ্যাক্টরে আছে, ও তো স্যারের কাছে পড়ছে বলেও বেশি নাম্বার পাইছে, আমি তো এই স্যারের কাছে যাই নাই, সো এই স্যার তো আমাকে ফেভার করবে না। বরং আমি যেটা দেখতাম যে আমি যা কিছু লিখছি তার মধ্যে কোনো ভুল হয়েছে কিনা। আমি যদি দেখতাম আমি যদ্দূর লিখছি তার মধ্যে আমি সলিড লিখছি এবং তার ভিতরে আমি সলিড নাম্বার পাইছি, এটা নিয়ে আমার কোনো মন খারাপ কখনোই আসতো না। এবং আমি কিন্তু ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষায় সিলেক্ট হই নাই। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে চাইলেই সবাই বৃত্তি পরীক্ষা দিতে পারতো না, বা তোমাদের হয়তো এখন বৃত্তি পরীক্ষার সিস্টেমটা নাই। আমি বৃত্তি পরীক্ষায় সিলেক্টই হই নাই। আমার স্কুল থেকে বোধহয় সর্বোচ্চ 22 জন না 20 জন বৃত্তি পরীক্ষা দিছে, আমি সেই লিস্টেই নেই। আমার লিস্টে আমার বোধহয় সিরিয়াল নাম্বার হচ্ছে 50-এর পরে, 50-55 এরকম কিছু। তো ওইটা নিয়েও একটু মন খারাপ ছিল, কিন্তু কভার করে গেছি। এবং সবচাইতে বড় ব্লাস্ট আমি পাইছিলাম যখন আমি হচ্ছে এসএসসি পরীক্ষার আগে কোনো একটা অফলাইন কোচিংয়ে, তখন তার এত অনলাইনের জমানা ছিল না, তো
তো একটা অফলাইন কোচিংয়ে আমি যখন মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়েছি, যেটা আমাদের শিখতে আছে লক্ষ্য জিপিএ 5 এর কোর্স, ওই কোর্সে আমি যখন ভর্তি হয়ে দেখলাম 50-এ আমার নাম্বার উঠতেছে 45, 46, 48, আমি ডানে বামে তাকানোর প্রয়োজনই বোধ করি নাই। আমার কাছে মনে হয়েছে ইয়েস আই ক্যান ডু ইট। আমি যেহেতু আরো 10টা স্কুলের 10টা কলেজের স্টুডেন্টের সাথে ফাইট করে আমি যেহেতু পুরো 200-500 স্টুডেন্টের ভিতরে টপ 10-এর ভিতর থাকতে পারতেছি, সো আমার ওইসব জিনিসপত্র নিয়ে বদার করার দরকার নাই। এবং আলহামদুলিল্লাহ আমি যে 2টা বোর্ড পরীক্ষা দিছি, 2টা বোর্ড পরীক্ষাতে আমি চমৎকার ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো স্যাররা নাম্বার দিচ্ছে না, স্কুলের স্যাররা নাম্বার দিচ্ছে না, কলেজের স্যাররা নাম্বার দিচ্ছে না, এইটা নিয়ে অনেক বেশি বদার করার দরকার নাই। তুমি তোমার নিজের পড়াটা পড়ে যাও এবং একটা ওপেন প্লেইং ফিল্ডে আসো। যেই ওপেন প্লেইং ফিল্ডটা তোমাদের জন্য হচ্ছে শিখোতে যখন কোনো একটা পরীক্ষা দিবা, কোনো একটা মডেল টেস্ট দিবা, কোনো একটা লাইভ এমসিকিউ টেস্ট দিবা, তুমি ওই পরীক্ষায় নিজেকে জাজ করো যে হ্যাঁ আমি একটা 50 নাম্বারের পরীক্ষা দিছি, এখানে আমি 45 পাইছি, 48 পাইছি, তার মানে আমি ভালো করতেছি। কিন্তু আবার তুমি শিখোতেই একটা পরীক্ষা দিলা, 50-এর পরীক্ষায় তুমি পাইলা 35, তাইলে কিন্তু তুমি খুব খারাপ করে ফেলছো বাবু। সো এই জায়গায় নিজেকে যাচাই করো। কলেজের স্যার উনি অনেক কারণেই নাম্বার না দিতে পারে, বস আমার কিছু বলার নাই। সো বাট এইখানের কথা হচ্ছে যে তোমার আসলে যাচাই করার জায়গা আছে। আচ্ছা হ্যাঁ, তাহসান কি হয়েছে 90 কেন নিছেন? কারণ স্ট্রনসিয়ামের ভর সংখ্যা বা পারমাণবিক ভর হচ্ছে 89.97 বা যেটা হচ্ছে 90। সো এই জন্য হচ্ছে স্ট্রনসিয়ামের জন্য 90 আমরা ডাকছি। এইটা পারমাণবিক সংখ্যা। কে রে বাবু তুই? এইটা পারমাণবিক সংখ্যা। 38 হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, এইটা হচ্ছে ভর সংখ্যা। তুই কি পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা পাল্টায় ফেললি নাকি? আচ্ছা ডিকে পার সেকেন্ড, এটা হবে ডিকে পার ইয়ার। থ্যাংক ইউ, লাভ ইউ। যেই বাচ্চাটা আমাকে জানাইছো, এটা হবে ডিকে পার ইয়ার। থ্যাংক ইউ। ঠিক আছে, না ডি পার এস লিখলে হবে না, ডি পার এস লিখলে হবে না, তোমাকে আইদার লিখতে হবে ডিকে পার সেকেন্ড, বা এস লিখলেও চলবে, কোনো সমস্যা নাই, বা ডিকে পার ইয়ার। ঠিক আছে, ডিকে শব্দটা পুরাটা লিখতে হবে, শুধু ডি লিখলে হবে না, এভাবে লিখতে হবে ডিকে পার সেকেন্ড বা ডিকে পার ইয়ার। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা আসি, আমরা কথাবার্তা বলে ফেলছি একটু। এক খণ্ড রেডনের 75% ক্ষয় হতে 7.64 দিন সময় লাগলে অবক্ষয় ধ্রুবকের মান কত? মানে ক্ষয় ধ্রুবকের মান কত? অবক্ষয়, জাতিরাজ চরম অবক্ষয়। আচ্ছা 75% মানে দ্বিতীয় অর্ধায়ু। ওকে, আমরা দেখছি, ভেরি গুড। তাহলে 75%, বস এই রুমে ক্লাস কয়টায়? আমারই তো ক্লাস। হ্যাঁ ঠিক আছে, সময় নিচ্ছি 15 মিনিট মিনিমাম। 75% ক্ষয় হয়, সুতরাং অবশিষ্ট থাকে কতটুকু? অবশিষ্ট থাকে হচ্ছে 25%। দ্যাট মিনস আমরা লিখতে পারি n ইকুয়ালস টু 25% অফ n নট, বা এইখান থেকে লিখতে পারি n বাই n নট সমান 1 মোল পরমাণুর ভর। 1 মোলের ভর। শুভ, শুভ শুনতে পাচ্ছিস? আমার মনে হচ্ছে ওর কানের ভিতর ঢুকে গিয়ে বলে আসি। আচ্ছা সো খেয়াল করি, খেয়াল করি এইখান থেকে আমরা খেয়াল করি। সো আমরা এই জায়গা থেকে কি পাই? আমরা এই জায়গা থেকে পাই, আমাদেরকে একটা টাইম দিয়ে দেওয়া আছে। টাইমের ভ্যালু কত? টাইমের ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 7.64 ডেজ। 7.64 ডেজ। আমরা ক্ষয় ধ্রুবক ল্যামডার ভ্যালু কত বাইর করতে চাই। সো চলেন ল্যামডার ভ্যালু আমরা কিভাবে বাইর করতে পারি। আমাদের তো এখানে অর্ধায়ু কিছু বাইর করতে বলে নাই। তো যেহেতু কিছু বাইর করতে বলে নাই, আমরা আমাদের জাতীয় সূত্র বসায় দিই। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে n equals to n naught into e to the power minus lambda t, বা এইখান থেকে n by n naught সমান e to the power minus lambda t, বা এইখান থেকে
ln n by n naught is equals to minus lambda into t. তো আমরা কি চাই, আমরা হচ্ছে ল্যামডার ভ্যালু চাই, বা এইখান থেকে লিখতে পারবো t সমান হচ্ছে মাইনাস 1 বাই ল্যামডা ইন্টু ln n বাই n নট। ব্যাস, সূত্র দাঁড়ায় গেছে। সূত্রে সব কিছুর মান বসায় দিব। সো সূত্রে যদি সব কিছুর মান বসায় দিই তাহলে এইখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে, বা এইখান থেকে টি সমান হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই ল্যামডা কত, ও ল্যামডাই তো বাইর করতে চাই, সরি ভুল লিখছি। আমরা তো ল্যামডা বাইর করতে চাই, আমাদের তো বেসিক্যালি টি দেওয়া আছে, আমরা ল্যামডা বের করতে চাই। সো টি সমান হচ্ছে মাইনাস 1 বাই ল্যামডা। আরে আবারও ভুল লিখছি, ল্যামডা সমান হচ্ছে মাইনাস 1 বাই টি, বা এইখান থেকে ল্যামডা সমান হচ্ছে মাইনাস 1 বাই টি। তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই টি এর মান কত, টি এর মান হচ্ছে 7.64 ইন্টু ln n বাই n নট এর ভ্যালু কত, n বাই n নট এর ভ্যালু হচ্ছে 0.25, বা এইখান থেকে ল্যামডা ইকুয়ালস টু কত লিখা যাবে, ল্যামডা ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে 1 বাই 7.64 ইন্টু ln 0.25 করলে আসে হচ্ছে কত আসছে রে, 0.18। গুড, 0.18145, 0.18145, এইটা আসবে ডে ইনভার্স 1। ডে ইনভার্স 1, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, শুভ ভাইয়া দুষ্টামি করছে ক্লাসে ঢুকে, তাই শুভ ভাইয়া কখন ঢুকছে? আমি তো টের পাইলাম না, শুভ ভাইয়া কোন চিপা দিয়ে ঢুকলো? ও আচ্ছা, এই শুভর কথা বলতেছি, শুভ আন্ডারস্ট্রোক 9631। না শুভ না, পরমাণুর ভর 38 কেন হবে? ওইটা তো পারমাণবিক সংখ্যা বাবু, ওইটা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। মাঝখানের 3 নাম্বার লাইন বুঝি নাই, মাঝখানের 3 নাম্বার লাইন কোনটা, এইটা নাকি না পরেরটা? এলএন আনছি উভয় পাশে, এই পাশেও এলএন আনছি, ওই পাশেও এলএন আনছি। সো বোথ সাইডে যখন এলএন নিয়ে আসছি ইন্নি, বোথ সাইডে যখন এলএন নিয়ে আসছি তখন এন বাই এন নটের সাথে এলএন আসছে, আর এই পাশে এলএন আসছিল বেসিক্যালি এলএন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটা সমান হচ্ছে মাইনাস ল্যামডা টি। বেসিক্যালি এলএন এবং ই এই দুইটা হচ্ছে বিপরীত ফাংশন, ln এবং ই এই দুইটা বিপরীত ফাংশন। 4.83, ও এসএসসি তে 4.83, সমস্যা নাই। এসএসসির রেজাল্ট ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলায় খুব কম ম্যাটার করে। চুয়েট রুয়েট কুয়েট এরা সচরাচর 4 চায় বা 4.5 চায় এসএসসিতে। বুয়েট এসএসসি নিয়ে এখন কোনো টাইপের কথা বলে নাই এখনো পর্যন্ত, বুয়েট এখনো পর্যন্ত এসএসসি নিয়ে কোনো টাইপসের কথাবার্তা বলে নাই, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখি। এটা পারবো না, কোয়েশ্চেনটা পড়ি, যদি পারবেন মনে হয় তাহলে হোমওয়ার্ক দিয়ে যাব। আচ্ছা, গতদিন একটা অঙ্কে, আজকে কোয়েশ্চেনটা নাই, আমি একটু গতদিনের একটা অঙ্কের কথা একটু বলে দেই, ক্লাস আমাদের শেষের দিকে। যারা গতদিনের হোমওয়ার্ক করছিলা, কোয়েশ্চেনটা কি ছিল সম্ভবত, তাদের বেগের অনুপাত না ব্যাসার্ধের অনুপাত কি জানি একটা দেওয়া ছিল, বেগের অনুপাত না ব্যাসার্ধের অনুপাত কি জানি একটা দেওয়া ছিল 1:27, আরেকটা বাইর করতে বলছে।
ঠিক আছে, আরেকটা বাইর করতে বলতে। তো তোমরা সবাই মনে করো ওইটাকে আল্লাহর হস্তে লিখে দিছো যে এইটা হবে কি, এইটা হবে হচ্ছে 27:1, এরকম একটা হিসাব নিকাশ করছিলাম, মনে আছে? মনে আছে, বেগের অনুপাত দেওয়া ছিল, হ্যাঁ বেগের অনুপাত দেওয়া ছিল। সো তোমাদেরকে কি বাইর করতে বলছে? তোমাদেরকে বাইর করতে বলছে সম্ভবত ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত। আমারে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও, এই যে ব্রিলিয়েন্ট স্টুডেন্টগুলা, শুভ, তারপর রাফা, মেহজাবিন, তারপর এই সেজুতি, আমাকে একটু বলো এই যে অনুপাতটা দেওয়া ছিল, এই অনুপাতটা কি ইলেকট্রনের জন্য দেওয়া ছিল? এইটা কি ইলেকট্রনের জন্য দেওয়া ছিল, হ্যাঁ নাকি না? আমারে খালি এইটা বলো, ইলেকট্রনের জন্য দেওয়া ছিল নাকি ইলেকট্রনের জন্য দেওয়া ছিল না? বেগের অনুপাত দেওয়া ছিল, এটা কি ইলেকট্রনের জন্য দেওয়া ছিল? না, বেগেরও না, আমার তো মনে হয় এটা ভরের অনুপাত দেওয়া ছিল, ইলেকট্রনের জন্য দেওয়া ছিল না তোরে বাবা। এই অনুপাতটা দেওয়া ছিল, এটা বেগ না ভর কিসের জন্য দেওয়া ছিল আমার মনে নাই, বাট এইটা ছিল বেসিক্যালি নিউক্লিয়াসের জন্য। নিউক্লিয়াস বাবা, কোয়েশ্চেন পড়স না তোরা, তোরা কোয়েশ্চেন পড়স না, তোরা একটা শর্টকাট সূত্র পাইলেই সেটা চাপায় দেস, শর্টকাট একটা সূত্র পাইলেই সেটা চাপায় দেস। এইটা ভর না বেগ আমার মনে নাই, এইটা ভর না বেগ আমার মনে নাই, বাট ব্যাপারটা ছিল নিউক্লিয়াসের জন্য, ব্যাপারটা ছিল নিউক্লিয়াসের জন্য। সো নিউক্লিয়াসের জন্য তো আমাদের এই সূত্র খাটবে না যে ভি এন সমান V1/n, এই সূত্র তো নিউক্লিয়াসের জন্য খাটবে না। এই সূত্র কার জন্য খাটবে? এই সূত্র খাটবে শুধুমাত্র ইলেকট্রনের জন্য, এইটা খাটবে শুধুমাত্র ইলেকট্রনের জন্য। তুমি নিউক্লিয়াসের জন্য এই সূত্র কেমনে চালাইলা? তুমি নিউক্লিয়াসের জন্য এই সূত্র কেমনে চালাইলা আমার একটু বুঝাবা? এটা কি নিউক্লিয়াসের জন্য সূত্র খাটার কথা? মানে সবাই ভুল করছো, শুধু একজন দুইজন ভুল করলে একটা কথা ছিল। মানে আমি যদি 10 জনের হোমওয়ার্ক দেখে থাকি, সিরিয়াল ধরে লাইন ধরে 10 জনের 10 জনই ভুল করছো, মানে কি মিষ্টি একটা ব্যাপার। এবং এই ছোটখাটো জিনিসগুলাই কিন্তু তোমারে ইদার মানে পরীক্ষায় আগায় দিবে অথবা পরীক্ষায় পিছায় দিবে। আমরা একজন চ্যাম্পিয়নকে পাইছি, গৌতম চ্যাম্পিয়ন। গৌতম বলছে আমি করি নাই, আমার করার দরকারই নাই, ওরা করছে, ওদের ভুল হইছে, আমি করি নাই, আমার ভুল হয় নাই। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দিয়ে আসবেন। ভরবেগের ওই যে আরেকজন চ্যাট জিপিটি মারছে, নির্লজ্জ, চ্যাট জিপিটি মাইরা দিছে, চ্যাট জিপিটিতে গিয়ে অঙ্কের কোশ্চেন লিখছে, চ্যাট জিপিটি অ্যান্সার দিছে, ওরে বোকা। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র দিয়ে আসবেন, m1v1 প্লাস m2v2 সেই সূত্র দিয়ে আসবেন। তারপর ভর বাইর করবেন, তারপর ভরের ভিতর থেকে m সমান আমরা কি জানি? m সমান আমরা জানি হচ্ছে রো ভি। তো এইখান থেকে রো একই থাকবে, এখান থেকে ভি সমান লিখবেন 4/3 পাই আর কিউব। এইখান থেকে আসবেন ব্যাসার্ধের অনুপাত, এখান থেকে বের করবেন। এই যে বলে দিলাম তো m1v1 মানে যেহেতু দুইটা দুই জায়গা দিয়ে ভেঙে গেছে, দুইটা দুই জায়গা দিয়ে ভেঙে গেছে, তো একটা যদি সামনে আগায় যায় একটা পিছনে আসবে। সো m1v1 সমান m2v2। তো ওইখান থেকে m সমান কি লেখা যাবে? m সমান লেখা যাবে রো ইন্টু ভি, m সমান লেখা যাবে রো ইন্টু ভি, ভি সমান আবার কি 4/3 পাই আর কিউব। এই যে চয়ন, চয়ন, এই সব কথাবার্তা এখানে আমাকে ডিরেক্ট মেসেজে এগুলা বলে লাভ আছে? এইটা তুই একটা স্ক্রিনশট নিবি, একটা স্ক্রিনশট নিয়ে তুই দিবি হচ্ছে আমাদের শিখবো জিতবো গ্রুপে বা আমাদের HSC 24 এর Q4 গ্রুপে দিবি। শিখবো জিতবো গ্রুপে দিলে আরো ভালো। এইসব কথা বলতে হবে পাবলিক প্লেসে। তুই একটা SMS লিখলি, লিখে তুই ভাইয়ারে বললি যে ভাইয়া এরকম, এগুলো আমাকে বললে তো লাভ নাই ব্রো, এগুলো আমাকে বললে লাভ নাই। আচ্ছা আমারও ক্লাস আছে 9টায়, আমারও 9টায় ক্লাস আছে, মনে হয় যেন ওদেরই ক্লাস আছে, খালি ওরাই ব্যস্ত আর আমরা বেকার। আচ্ছা HW থাকলো, এইটাও HW থাকলো। 2-3টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া নিয়ে পড়াশোনা করব এবং সেই সাথে হচ্ছে আমরা নিউক্লিয় বিক্রিয়ায় বাকি আছে, চেষ্টা করব কিছু MCQ সলভ করার জন্য। ঠিক আছে, সো এইটুকু পর্যন্ত আমাদের 3টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিলাম, নাকি 4টা আছে? 4টা আছে।
4টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, 4টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, a equals to p plus n equals to 0 না, n equals to 0 কেন হবে? তুই কোথায় আটকাইছস শুভ? আমি না বুঝলাম না, তুই কোথায় আটকাইছস শুভ? HW, হ্যাঁ প্রায় একই নিয়মে। ধর যদি স্ট্রনসিয়ামের ক্ষেত্রে এরকম হয় 3890, তাইলে এখান থেকে Z এর ভ্যালু হচ্ছে 38, ও এক জায়গাতে আটকায় আছে। আর নিউট্রন সংখ্যা এইটা তো বেসিক্যালি হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে, আমি পি দিয়ে লিখলাম। সো নিউট্রন সংখ্যা কি হবে? a মাইনাস জেড, তার মানে এর ভ্যালু কত? 90 মাইনাস 38। সো 90 মাইনাস 38 করলে কত আসে? 52, 52 আসবে। শুভ, এখন বলো বুঝছি কিনা? স্যার আপনার কি এইচএসসি 26 নাকি? না না, আমার ক্লাস তো শেষ না ভাই। আপনার দেখলে আমার একটা গাল বলেন, ঠিক লাইভে এসে বলবেন নাকি ওদেরকে? ওদের ক্লাস আছে, ওদের ম্যাথ ক্লাস কে নিচ্ছে? অর্ণব নিচ্ছে। আপনি কেন ওদের ম্যাথ ক্লাস নিচ্ছেন না? আপনাকে সবাই যে ভালোটা বাসে না, আর লাগবে না, সময় লাগবে না, ওরা কান্নাকাটি করতেছে। এটা আমরা মানে ক্লাস শেষ করে শুনি, থাক না, মানে আপনার মনে হচ্ছে এটা আপনি আপনার ভিতরেই রাখেন, শুধু শুধু ওদেরকে আর পেনিট্রেট করার কি দরকার? পাবলিক এসব জানতে চায় না, ওরা বলছে না ভাইয়া, কিন্তু পাবলিক বলছে যে ওরা সৌরভ ভাইয়াকে অনেক ভালোবাসে। এই যে দেখেন, এই যে সৌরভ ভাইয়া, আপনার কি মনে হচ্ছে এসএমএস আমি পাঠাইছি? হ্যাঁ, এই যে দেখতে চাই। গানটা শুনতে চাই, বলবো ভাই গানটা। পি মানে হচ্ছে প্রোটন সংখ্যা বাবু শুভ, পি মানে হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। পি মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এই যে এসভি। আমি গানটা বলবো, আপনাদের কোন গানটা মনে পড়ে? আপনি পারমিশন দিলে বলবো। মানে গান তোকে একটা গাইতে হবে, আমি তোকে বলি, তুই গানটা হবে না, আমি লিরিক্সটা বলবো। তুই গানটা রেকর্ড করে শিখবো জিতবো গ্রুপে আপলোড করে দিস। তুই তো পারমিশন চাইছিস, আমি তোকে দিলাম ফুল পারমিশন। মানে সৌরভ ভাই আসছে আমাকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, পড়া শেষ। আমি ডাকতেছি। এই রাকিব, না আসো, গান গায়ে যাও, গান গায়ে যাও, আসো। আমার কোকড়া চুল না তো ভাই, আমার চুল স্ট্রেইট ভাই, আমার চুল স্ট্রেইট ভাই। হ্যাঁ, ওই রাকিবকে ডাকছিলাম। আচ্ছা, আসো, ঠিক আছে। পি মাস 90, এটা মানে কি? ভর সংখ্যা হচ্ছে 90, তাই পারমাণবিক ভর হচ্ছে 90, কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 38। শুভ, তুই একবার চাইলে এই ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এইটা নিয়ে একটু বইতে পড়, বা কোনো কনফিউশন থাকলে বইতে না বুঝলে আমাকে গ্রুপে মেনশন দিয়ে জিজ্ঞেস করিস, ঠিক আছে? ওকে, শ্যাম্পু যখন যেটা পাই ইউজ করি ভাই, এনি কোনো ব্যাপার নেই ভাই। পানির উপরে কোনো কিছু আছে? এদিকে আসো, সবাই তোমার দেখতে চায়। কি এই যে শুরু করছে, কি যেন বেড়া টেরা দিয়ে, কি একটা অবস্থা। ওই বাগানে ভয়ঙ্কর, ওদের কথা বলো না। আজকে পড়াচ্ছিলাম, কোন গানটা ভাই মনে পড়ে আমি বলবো ভাই। ওদের বাদ দাও। আচ্ছা, আজকে ঠিক আছে। পড়াচ্ছিলাম নিউক্লিয়ার মডেল, হ্যাঁ, মিনিমাম 200 কমেন্ট আসছে হ্যাঁ। যে ভাই এই চ্যাপ্টার পড়ে কি আমরা বোমা বানাতে পারবো? এই চ্যাপ্টার পড়ে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে পারবো? এত ধ্বংসাত্মক চিন্তা ভাবনা। হ্যাঁ, ওরা সব বোমা বানায় ফেলতেছে ভাই। মানে হায়। দুই একটা নিউক্লিয়ার হ্যাঁ। পাওয়ার প্ল্যান্ট বানা। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট বানা, বিদ্যুৎ বানা, হ্যাঁ, উৎপাদন। আমি বললাম যে তোরা কিছু এআই চ্যাটবট বানা, ওইটি না ভাই, বোমা বানাবো। ঠিক আছে, আসছেই খালি বোমা বানাই। কি চিন্তা ভাবনা! অস্থির, সবাই খালি মানুষ মারতে চায় ভাই। অস্থির। হ্যাঁ, সবাই ওপেন হাইমার হইতে চায়। কি পড়াচ্ছেন ভাই, মানুষ মারার কারিগর হচ্ছে।
ওপেনহাইমার বানাচ্ছি এক একটা ও ভাই ওদের সাথে কিন্তু আমার নেক্সট কোয়ার্টারে দেখা হবে অনেকগুলো চ্যাপ্টার নিয়ে, অনেকগুলো চ্যাপ্টার নিয়ে একাধিক চ্যাপ্টার। একাধিক চ্যাপ্টার একাধিক chapter। ঠিক আছে ওকে বাচ্চা লোক আজকের মতো এখানেই শেষ করছি গানটা বলুন। আসসালামু আলাইকুম গান গান শুনতে চাইছে ওরা এই আল্লাহ হাফেজ বাই গান গাইবে এখানে